নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চোরাবালি ব্যোমকেশ এই গল্পের অন্তিম পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো সোজা আমরা গল্পের মধ্যে প্রবেশ করি। হিমাংশুবাবু নীরব থাকলেন। ব্যোমকেশ ঘাসের ওপর লম্বা হয়ে শুয়ে শুনছিল। কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, ছোকরা খেত কোথায়? হিমাংশুবাবু বললেন, আমার বাড়িতেই খেত। আদর যত্নে কোনো ত্রুটি ছিল না। বেবির মাস্টার বলে গিন্নি তাকে নিজে। এই সময় পিছনে একটা গাছের মাথায় ফটফট শব্দ শুনে আমার মাথা তুলে দেখলাম একটা প্রকাণ্ড বনমোরগ নানা বর্ণের পুচ্ছ ঝুলিয়ে এক গাছ থেকে অন্য গাছে উড়ে যাচ্ছে। গাছ দুটোর মধ্যে ব্যবধান 30 হাতের বেশি হবে না, কিন্তু নিমেষের মধ্যে বন্দুকে ব্রিজ খুলে টোটা ভরে হিমাংশুবাবু ফায়ার করলেন। পাখিটা অন্য গাছ পর্যন্ত পৌঁছতেও পারল না, মাঝখানেই ধপ করে মাটিতে পড়ে গেল। আমি সবিষয়ে বলে উঠলাম, কি অদ্ভুত টিপ মশাই আপনার। ব্যোমকেশ সপ্রশংস নেত্রে চেয়ে বলল, সত্যি অসাধারণ। কুয়া ত্রিদীপ বললেন, ও আর কি দেখলেন, ওর চেয়েও ঢের বেশি আশ্চর্য বিদ্যে ওর পেটে আছে। হিমাংশু, তোমার সেই শব্দবেদী প্যাঁচটা একবার দেখাও না। আরে না, এখনও সব থাক, চলো আর একবার জঙ্গলে ঢোকা যাক। সে হচ্ছে না, ওটা দেখাতেই হবে। নাও চোখে রুমাল বাঁধো। হিমাংশুবাবু হেসে বললেন, কি ছেলে মানুষই দেখুন দেখি, ও একটা বাজে ট্রিক। আপনারা কতবার দেখেছেন? আমরাও কৌতূহলী হয়ে বললাম, তা হোক, আপনাকে দেখাতে হবে। তখন হিমাংশুবাবু বললেন, আচ্ছা দেখাচ্ছি। কিছুই নয়, চোখ বেঁধে কেবল শব্দ শুনে লক্ষ্যভেদ করো। বন্দুকে একটা বুলেট ভরে বললেন, ব্যোমকেশবাবু, আপনি রুমাল দিয়ে চোখটা বেঁধে দিন, কিন্তু দেখবেন কান দুটো যেন খোলা থাকে। ব্যোমকেশ রুমাল দিয়ে বেশ শক্ত করে তার চোখ দুটো বেঁধে দিল। তখন কুমার ত্রিদীপ একটা চায়ের কাপ নিয়ে তার হাতলে একটা সুতো খানিকটা বেঁধে দিলেন। তারপর পা টিপে টিপে গিয়ে, যাতে হিমাংশুবাবু বুঝতে না পারে তিনি কোন দিকে যাচ্ছেন, আর 25 হাত দূরে একটা গাছের ডালে সে কাপটা ঝুলিয়ে দিলেন। ব্যোমকেশ বলল, হিমাংশুবাবু এবার শুনুন। কুমার ত্রিদীপ চামচ দিয়ে ওই কাপটায় আঘাত করল। ঠুং করে একটা শব্দ হলো। হিমাংশুবাবু বন্দুক কোলে নিয়ে যেদিক থেকে শব্দটা আসলো সেই দিকে পুরো ঘুরে বসলেন। বন্দুকটা এবার তুললেন, তারপর বললেন, আর একবার বাজাও তো। কুমার ত্রিদীপ আর একবার শব্দ করে ক্ষিপ্র পদে সরে আসলো। শব্দের রেশ সম্পূর্ণ মিলিয়ে যাবার আগেই বন্দুকের আওয়াজ হলো। দেখলাম ওই কাপটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কেবল তার ওই ডাঁটিটা ডাল থেকে ঝুলছে। মুগ্ধ হয়ে গেলাম। পেশাদার বাজিকরের সাজানো নাট্যমঞ্চে এরকম খেলা দেখা যায় বটে, কিন্তু তার মধ্যে অনেক রকম জুয়োচুরি আছে। এ একেবারে যে নির্ভেজাল খাঁটি জিনিস। হিমাংশুবাবু চোখের রুমাল খুলে ফেললেন। হয়েছে তো? আমাদের মুক্তকণ্ঠ প্রশংসা শুনে তিনি একটু লজ্জিত হয়ে পড়লেন। ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন, বললেন, ও কথা থাক, আপনাদের সুখ্যাতি আর বেশিক্ষণ শুনলে আমার গণ্ডদেশ ক্রমে বিলিতি বেগুনের মতো লাল হয়ে উঠবে। এখন উঠুন, চলুন ইতর প্রাণীদের বিরুদ্ধে আর একবার অভিযানে বেরোনো যাক। বেলা 1:30টার সময় শিকার শ্রান্ত 4 জন মোটরের কাছে ফিরে আসলাম। হরিনাথ মাস্টারের খাতা চুরির কাহিনী চাপা পড়ে গিয়েছিল। হিমাংশুবাবুরও কি জানি কেন ব্যোমকেশের সাহায্য নেবার আর বিশেষ আগ্রহ ছিল না। বোধহয় এরূপ তুচ্ছ ব্যাপারে সদ্য পরিচিত একজন লোককে খাটিয়ে নিয়ে তিনি কুণ্ঠিত হচ্ছিলেন। হয়তো তিনি ভাবছিলেন যে পুলিশই শীঘ্রই এই ব্যাপারে একটা সমাধান করে ফেলবে। সে যাই হোক, ব্যোমকেশী প্রসঙ্গটা পুনরুত্থাপন করে বলল, আপনার হরিনাথ মাস্টারের গল্পটা ভালো করে তো শোনা হলো না। হিমাংশুবাবু মোটরের ফুটবোর্ডে পা তুলে দিয়ে বললেন, আমি যা জানি সবই প্রায় বলে ফেলেছি, আর বিশেষ কিছু জানবার আছে বলে মনে হয় না। ব্যোমকেশ আর কিছু বলল না। কুমার ত্রিদীপ বললেন, চলো হিমাংশু, তোমাকে মোটরে বাড়ি পৌঁছে দিয়ে যাই, তুমি বোধহয় হেঁটেই এসেছো। হিমাংশু বললেন, হ্যাঁ, তবে রাস্তা দিয়ে ঘুরবো বলেই ওদিক দিয়ে মাঠে মাঠে এসেছি। ওদিক দিয়ে মাইল খানেক পরে, বলে দক্ষিণ দিকে তার আঙুল নির্দেশ করলেন। কুমার ত্রিদীপ বললেন, রাস্তা দিয়ে অন্তত মাইল 2, চলো তোমাকে পৌঁছেই দিই। তারপর হেসে বললেন, আর যদি নেমন্তন্ন করো তাহলে না হয় দুপুরের স্নানাহারটা
তোমার বাড়িতেই সারা যাবে। কি বলেন আপনারা? আমাদের কোনো আপত্তিই ছিল না। আমোদ করতে এসেছি। গৃহস্বামী যেখানে নিয়ে যাবেন সেখানেই যেতে রাজি হয়ে গেলাম। আমরা ঘাড় নেড়ে সম্মতি জানালাম। হিমাংশুবাবু বলে উঠলেন, নিশ্চয় নিশ্চয়, সে আর বলতে। তোমরা তো আজ আমার অতিথি। এতক্ষণে প্রস্তাব না করায় আমার অন্যায় হয়েছে বৎস। যা হোক, উঠে পড়ুন গাড়িতে, আর দেরি নয়। খাওয়া দাওয়া করে তবু একটু বিশ্রাম করতে পারেন। তারপর একেবারে বৈকালিক চা সেরে বাড়ি ফিরলেই তো হয়ে যাবে। ব্যোমকেশ বলল, এবং পারি যদি ইতিমধ্যে আপনার পলাতক মাস্টারের একটা ঠিকানা করা যাবে। হ্যাঁ, সেও একটা কথা বটে। আমার দেওয়ান হয়তো তার সম্বন্ধে আরও অনেক কিছু বলতে পারেন। বলে তিনি নিজে অগ্রবর্তী হয়ে গাড়িতে উঠলেন। হিমাংশুবাবু খুবই সমাদর সহকারে আমাদের আহ্বান করলেন বটে, কিন্তু তবু আমার একটা ক্ষীণ সন্দেহ জাগতে লাগলো যে তিনি মন খুলে খুশি হতে পারছেন না। তাই 10 মিনিট পরে আমাদের গাড়ি তার প্রকাণ্ড উদ্যানের লোহার ফটক পার করে প্রাসাদের সামনে এসে দাঁড়ালো। গাড়ির শব্দে একটা প্রৌঢ় গোছের ব্যক্তি ভিতর থেকে বারান্দায় এসে দাঁড়ালেন। তারপর হিমাংশুবাবুকে গাড়ি থেকে নামতে দেখে তিনি খড়ম পায়ে তাড়াতাড়ি নেমে এসে বিচলিত স্বরে বলে উঠলেন, বাবা হিমাংশু, যা ভেবেছিলাম তাই। হরিনাথ মাস্টার শুধু খাতাই চুরি করেনি, সঙ্গে সঙ্গে তহবিল থেকে 6,000 টাকাও নিয়ে গেছে। বেলা 3টে বেজে গিয়েছিল, শীতের অপরাহ্ন। এর মধ্যে দিবালোকের উজ্জ্বলতা ম্লান করে আনিয়েছিল। এবার ভট্টাচার্য মহাশয়ের মুখে ব্যাপারটা শোনা যাক বলে ব্যোমকেশ মোটা তাকিয়ার ওপর কুনুই ভর দিয়ে বসে পড়ল। গুরু ভজনের পর বৈঠকখানায় গদির ওপর বিস্তৃত ফরাসের শয্যায় এক একটা তাকিয়া আশ্রয় করে আমরা 4 জনে শুয়ে পড়লাম। হিমাংশুবাবুর কন্যা বেবি ব্যোমকেশের কোলে কাছে বসে নিবিষ্ট মনে একটা পুতুলকে কাপড় পরাচ্ছিল। এই 2 ঘন্টায় তাদের মধ্যে ভীষণ বন্ধুত্ব জন্মে গিয়েছে। দেওয়ান কালীগতি ভট্টাচার্য মহাশয় একটু তফাতে ফরাসের ওপর মেরুদণ্ড সোজা করে পদ্মাসনে বসেছিলেন, যেন একটু সুবিধা পালে ধ্যানস্থ হয়ে পড়বেন। বস্তুত তাকে দেখে জপ তপ ধ্যান ধারণার কথাই বেশি মনে করে গেল। আমি তো প্রথম দর্শনে তাকে জমিদার বাড়ির পুরোহিত বলেই ভুল করেছিলাম। শীর্ণ গৌর বর্ণ দেহ, মুন্ডিত মুখ, গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, কপালে আধুলির মতো একটি সিঁদুরের টিপ, মুখে তপকৃশ শান্তির ভাব, বৈশিকতার কোনো চিহ্নই সেখানে বিদ্যমান নাই। অথচ এক শিকার পাগল সংসার উদাসী জমিদারের বৃহৎ সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও পরিচালনা যে এই লোকটির তীক্ষ্ণ সতর্কতার উপর নির্ভর করছে তাতে কোনো সন্দেহ নাই। মান্য অতিথির সংবর্ধনা থেকে আরম্ভ করে জমিদারির সামান্য খুঁটিনাটি পর্যন্ত এর কটাক্ষ ইঙ্গিতে সুনিয়ন্ত্রিত হচ্ছে। ব্যোমকেশের কথায় তিনি নড়ে চড়ে বসলেন। ক্ষণকাল মুদিত চোখে নীরবে থেকে ধীরে ধীরে বললেন, হরিনাথ লোকটা আপাত দৃষ্টিতে এতটাই সাধারণ আর অকিঞ্চিতকর যে তার সম্বন্ধে বলতে গিয়ে মনে হয় কিছুই বলবার নেই। ন্যালা ক্যাবলা গোছের একটা ছোকরা, অথচ তার পেটে যে এতখানি শয়তানি লুকিয়েছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। আমি মানুষ চিনতে বড় ভুল করি না। এক নজর দেখেই কে কেমন লোক সেটা বুঝতে পারি, কিন্তু সে ছোড়া আমার চোখে ধুলো দিয়েছে। একবারও সন্দেহ করিনি যে এটা তার ছদ্মবেশ, তার মনে কোনো কুঅভিপ্রায় আছে। প্রথম যেদিন এলো সেদিন তার জামা কাপড়ের দুরবস্থা দেখে আমি ভান্ডার থেকে 2 জোড়া কাপড়, 2টো গেঞ্জি, 2টো জামা আর 2খানা কম্বল বার করে দিলাম। একখানা ঘর হিমাংশু বাবাজি তাকে আগেই দিয়েছিলেন। ঘরটাতে পুরনো খাতাপত্র থাকতো, তাছাড়া বিশেষ কোনো কাজে সেটা লাগতো না। সেই ঘরে তক্তপোষ ঢুকিয়ে তার শোবার ব্যবস্থা করে দিলাম। ঠিক হলো বেবির 2 বেলা ওই ঘরেই পড়বে। তার খাওয়া দাওয়া সম্বন্ধে আমি স্থির করে দিলাম, অনাদি সরকারের কিংবা কোনো আমলার বাড়িতে গিয়ে খেয়ে আসবে। আমলারা সবাই কাছে পিঠেই থাকে, কিন্তু আমাদের মা লক্ষ্মী সে প্রস্তাবে মত দিলেন না। তিনি অন্দর থেকে বলে পাঠালেন যে বেবি মাস্টারের বাড়িতে খাওয়া দাওয়া করবে। সে ব্যবস্থায় ধার্য হলো। তারপর সে বেবিকে নিয়মিত পড়াতে লাগলো। আমি 2 দিন তার পড়ানো লক্ষ্য করলাম, দেখলাম বেশ ভালোই পড়াচ্ছে। তারপর তার দিকে মন দেওয়ার সুযোগ পাইনি।
মাঝে মাঝে আমার কাছে এসে বসতো, ধর্ম সম্বন্ধে দু চার কথা শুনতে চাইতো। এমনিভাবে তো 2 মাস কেটে গেল। গত শনিবার আমি সন্ধ্যের পরে বাড়ি চলে যাই। আমি যে বাড়িতে থাকি দেখেছেন বোধহয়, ফটকে ঢুকতে ডান দিকে যে হলদে বাড়িখানা পড়ে সেইটেতে। কয়েক মাস হলো আমি আমার স্ত্রীকে দেশে পাঠিয়ে দিয়েছি। একলাই থাকি, নিজেই রান্না করে খাই, আমার কোনো কষ্ট হয় না। শনিবার রাত্রে আমার পুরস্চরণ করবার কথা ছিল, তাই সকাল সকাল গিয়ে উদ্যোগ আয়োজন করে পুজোয় বসলাম। উঠতে অনেকটাই রাত হয়ে গেল। পরদিন সকালে এসে শুনলাম মাস্টারকে নাকি পাওয়া যাচ্ছে না। ক্রমে বেলা 12টা বেজে গেল, তখনও মাস্টারের দেখা নাই। আমার সন্দেহ হলো, তার ঘরে গিয়ে দেখলাম রাত্রে সে বিছানায় শোয়নি। তখন যে আলমারিতে জমিদারির পুরনো হিসেবের খাতা থাকে সেটা খুলে দেখলাম গত 4 বছরের হিসেবের খাতা সেখানে নেই। গত 4 বছর থেকে অনেক বড় বড় প্রজাদের সঙ্গে মামলা মকদ্দমা চলছে। সন্দেহ হলো এ তাদেরই কারসাজি। জমিদারির হিসেবের খাতা শত্রুপক্ষের হাতে পড়লে তাদের অনেক সুবিধা হয়। বুঝলাম হরিনাথ তাদেরই গুপ্তচর। মাস্টার সেজে জমিদারির জরুরি দলিল চুরি করবার জন্য এসে ঢুকেছিল। পুলিশে খবর দিলাম, কিন্তু তখনও জানি না যে সে সিন্দুক থেকে 6,000 টাকাও লোপাট করেছে। এ পর্যন্ত বলে দেওয়ানজি থামলেন। তারপর ঈষৎ কুণ্ঠিতভাবে বললেন, নানা কারণে কিছুদিন থেকে তহবিলে টাকার কিছু টানাটানি পড়েছে। সম্প্রতি মকদ্দমার খরচ ইত্যাদি বাবদ কিছু টাকার দরকার হয়েছিল, তাই মহাজনের কাছ থেকে 6,000 টাকা হাওলাত থেকে নিয়ে সিন্দুকে রাখা হয়েছিল। টাকাটা পুঁটলি বাঁধা অবস্থায় সিন্দুকের এক কোণে রাখা ছিল। ইতিমধ্যে অনেকবার সিন্দুক খুলেছি, কিন্তু পুঁটলি খুলে দেখবার কথা একবারও মনে হয়নি। আজ সদর থেকে উকিল টাকা চেয়ে পাঠিয়েছেন। পুঁটলি খুলে টাকা বের করতে গিয়ে দেখি নোটে তারার বদলে কতগুলো পুরনো খবরের কাগজ রয়েছে। দেওয়ান নীরব হলেন। শুনতে শুনতে ব্যোমকেশ আবার চিত হয়ে শুয়ে পড়েছিল। কড়িকাঠে দৃষ্টি নিবদ্ধ করে রেখে বলল, তাহলে সিন্দুকের তালা ঠিকই আছে, চাবি কার কাছে থাকে? দেওয়ান বললেন, সিন্দুকের 2টো চাবি, একটা আমার কাছে থাকে আর একটা হিমাংশু বাবাজির কাছে থাকে। আমার চাবি ঠিকই আছে, কিন্তু হিমাংশু বাবাজির চাবিটা শুনছি নাকি কদিন থেকে পাওয়া যাচ্ছে না। হিমাংশুবাবু শুষ্ক মুখে বললেন, আমারই দোষ। চাবি আমার কোনো কালেই ঠিক থাকে না, কোথায় রাখি ভুলে যাই। এবারেও কয়েকদিন থেকে চাবিটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু সেজন্য না বিশেষ উদ্বিগ্ন হয়নি। ভেবেছিলাম কোথাও না কোথাও পড়ে আছে হয়তো। ব্যোমকেশ উঠে বসল, হেসে বেবিকে নিজের কোলের ওপর বসিয়ে নিল। মা লক্ষ্মীর মাস্টারটি জুটেছিল ভালো, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাই হলো আশ্চর্য। ভালো করে খোঁজ করা হচ্ছে তো? দেওয়ান কালীগতি বললেন, যতদূর সাধ্য ভালো করেই খোঁজ করানো হচ্ছে। পুলিশ তো আছে, তার ওপর আমিও লোক লাগিয়েছি, কিন্তু কোনো সংবাদই পাওয়া যাচ্ছে না। বেবি পুতুল রেখে ব্যোমকেশের গলা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, আমার মাস্টারমশাই কবে ফিরে আসবেন? ব্যোমকেশ মাথা নেড়ে বললেন, জানি না, বোধহয় আর আসবেন না। বেবির চোখ দুটি ছলছল করে উঠল। তা দেখে ব্যোমকেশ জিজ্ঞাসা করলো, তুমি মাস্টারমশাইকে খুব ভালোবাসো না? বেবি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, খুব ভালোবাসি। তিনি আমাকে কত অঙ্ক শেখাতেন। আচ্ছা বলো তো, 7 নাম কত হয়? ব্যোমকেশ বলল, কত? 64। বেবি বলল, ধুত, তুমি কিচ্ছু জানো না, 7 নাম 63। আচ্ছা, তুমি কি মা কালীর স্তব জানো? ব্যোমকেশ হতাশভাবে বলিল, না, মা কালীর স্তব কি তোমার মাস্টারমশাই শিখিয়েছিলেন নাকি? হ্যাঁ, শুনবে বলে বেবি শুরু করে দিল, নমস্তে কালিকা দেবী করাল বদনী। কালীগতি ঈষৎ হাসছে, তাকে বাধা দিয়ে বললেন, বেবি, তুমি তোমার কালীস্তব বন্ধ করো, আমরা পরে শুনবো। এখন তুমি বাগানে খেলা করো, গিয়ে যাও। বেবি একটু ক্ষুণ্ণভাবে পুতুল নিয়ে সেখান থেকে চলে গেল। কালীগতি আস্তে আস্তে বললেন, লোকটা মাস্টার হিসেবে মন্দ ছিল না, বেশ যত্ন করে পড়াতো। অথচ ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, চলুন তো মাস্টারের ঘরটা একবার দেখে আসা যাক। বাড়ির সামনে লম্বা বারান্দার একটা প্রান্তে একটি প্রকোষ্ঠ দ্বারে তালা লাগানো ছিল। দেওয়ানজি কষি হয়ে থেকে চাবির গুচ্ছ বার করে নিয়ে তালাটা খুলে দিলেন। আমরা ঘরে প্রবেশ করলাম।
ঘরটি আয়তনে ছোট, গোটা 2 কাঠের কবাটযুক্ত আলমারি, টেবিল চেয়ার তক্তপোষেই এমনভাবে ভরে উঠেছে যে মনে হয় পা বাড়াবার স্থান নেই। দ্বারের বিপরীত দিকে একটা ছোট জানলা ছিল, সেটা খুলে দিয়ে ব্যোমকেশ ঘরের চারিদিকটা একবার ভালো করে দেখে নিল। তক্তপোষের ওপর বিছানাটা অবিন্যস্তভাবে পাট করা আছে, টেবিলের ওপর সূক্ষ্ম এক পুরু ধুলোর প্রলেপ পড়েছে। ঘরের অন্ধকার একটা কোণে দড়ি টানিয়ে কাপড় চোপড় রাখবার ব্যবস্থা, একটা আলমারির কবার্ড ঈষৎ উন্মুক্ত, দেওয়ালে লম্বিত একখানি কালীঘাটের পটের কালীমূর্তি হরিনাথ মাস্টারের কালীপ্রীতির পরিচয় দিচ্ছে। ব্যোমকেশ তক্তপোষের নিচে উঁকি মেরে একজোড়া জুতো টেনে বার করে আনলো, বলল, তাই তো, জুতো জোড়া যে একেবারে নূতন দেখছি। ও, আপনারাই কিনে দিয়েছিলেন বুঝি? কালীগতি বললেন, হ্যাঁ। আশ্চর্য আশ্চর্য। জুতো রেখে দিয়ে ব্যোমকেশ দড়ির আলনাটার দিকে গেল। আলনায় কয়েকটা কাঁচা কাঁচা কাপড় জামা ঝুলছিল, সেগুলিকে তুলে নিয়ে দেখল। তারপর আবার বলল, ভারী আশ্চর্য। হিমাংশুবাবু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? জবাব দেবার জন্য মুখ ফিরিয়ে নিয়ে ব্যোমকেশ থেমে গেল। তার দৃষ্টি ঘরের বিপরীত কোণে একটা কুলুঙ্গির ওপর গিয়ে পড়ল। সে দ্রুত পদে গিয়ে কুলুঙ্গির ভিতর থেকে একটা কি তুলে নিয়ে জানলার সামনেখানে এসে দাঁড়ালো। সবিস্ময়ে বলল, মাস্টার কি চশমা পরতো? কালীগতি বললেন, ওটা বলতে ভুল হয়ে গেছে, পরতো বটে। চশমা কি ফেলে গেছে নাকি? চশমার কাঁচের ভিতর দিয়ে একবার দৃষ্টি প্রেরণ করে সহাস্যে সেটা আমার হাতে দিয়ে ব্যোমকেশ বলল, হ্যাঁ, আশ্চর্য নয়। কালীগতি ভ্রুকুঞ্চিত করে কিয়ৎকাল চিন্তা করে বললেন, আশ্চর্য বটে, কারণ যার চোখ খারাপ তার পক্ষে চশমা ফেলে যাওয়াটা অস্বাভাবিক। এর কি কারণ হতে পারে আপনার মনে হয়? ব্যোমকেশ বলল, অনেক রকম কারণ থাকতে পারে। হয়তো তার সত্যি চোখ খারাপ ছিল না, আপনাদের ঠকাবার জন্য চশমা পরত। এই সময় আমি আর কুমার ত্রিদীপ চশমাটা বেশ ভালো করেই পরীক্ষা করছিলাম। স্টিল ফ্রেমের নড়বড়ে 2টো হাতলযুক্ত চশমা, কাঁচটা বেশ পুরু। কাঁচের ভিতর দিয়ে দেখবার চেষ্টা করলাম, কিন্তু ধোঁয়া ছাড়া কিছুই দেখতে পারলাম না। কুমার ত্রিদীপ বললেন, ব্যোমকেশবাবু, আপনার অনুমান বোধ হয় ঠিক নয়। চশমাটা অনেক দিনের ব্যবহারে পুরনো হয়ে গেছে, আর কাঁচের শক্তিও কিন্তু খুব বেশি। ব্যোমকেশ বলল, আমার ভুলও হতে পারে, তবে মাস্টার আর কারোর পুরনো চশমা নিয়ে এসেছিল, এটাও তো সম্ভব। যা হোক, এবার আলমারিটা দেখা যাক। খোলা আলমারিটার কাবার্ড খুলে দেখা গেল যে তার মধ্যে থাকে খেরো বাঁধানো স্থূলকায় হিসাবের খাতা সাজানো, বোধহয় সবশুদ্ধ 50-60খানা রয়েছে। ব্যোমকেশ ওপরের একটা খাতা নামিয়ে নিয়ে দুহাতে তার ওজন করে বলল, বেশ ভারী আছে, সের চারেকের তো কম হবে না। প্রত্যেক খাতায় বুঝি 1 বছরের হিসেব আছে? কালীগতি বললেন, হ্যাঁ। ব্যোমকেশ খাতার গোড়ার পাতা উল্টিয়ে দেখল 5 বছর আগেকার খাতা। এর ওপর থেকে শেষ 4 বছরের খাতায় চুরি গিয়েছে। আরও কয়েকখানা খাতা বের করে ব্যোমকেশ হিসাব রাখল, প্রণালী মোটামুটি চোখ বুলিয়ে দেখেও নিল। প্রত্যেকটি খাতা 2 অংশে ভাগ করা, অর্থাৎ একাধারে জাবদা ও পাকা খাতা। এক অংশে দৈনন্দিন খুচরো আয় ব্যয়ের হিসাব লেখা আছে, আর অন্য অংশে মোট দৈনিক খরচ তুলে দেওয়া হয়েছে। সাধারণত জমিদারি খাতা এরূপভাবে লেখা হয় না, কিন্তু এরূপ লেখার সুবিধা এই যে অল্প পরিশ্রমে জাবদা ও পাকা খাতা মিলিয়ে দেখা যায়। গোড়া থেকেই ব্যোমকেশ ব্যাপারটাকে খুব হালকাভাবে নিয়েছিল। অতি সাধারণ গতানুগতিক চুরি ছাড়া এর মধ্যে আর কোনো বৈশিষ্ট্য আছে সেটা বোধহয় সে মনেই করেনি। কিন্তু ঘর পরীক্ষা করে যখন সে বেরিয়ে আসলো, তখন দেখলাম তার চোখের দৃষ্টি প্রখর হয়ে উঠেছে। ও দৃষ্টি আমি চিনি। কোথাও সে একটা গুরুতর কিছুর ইঙ্গিত পেয়েছে। হয়তো যত তুচ্ছ মনে করা গিয়েছিল, ব্যাপারটা ততটাও তুচ্ছ নয়। আমিও মনে মনে একটু উত্তেজিত হয়ে উঠলাম। ঘরের বাইরে বেরিয়ে এসে ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রুকুঞ্চিত করে দাঁড়িয়ে রইল। তারপর হিমাংশুবাবুর দিকে ফিরে জিজ্ঞাসা করল, আমি এ ব্যাপারে তদন্ত করতে চান? আপনি কি এ ব্যাপারে তদন্ত করতে চান? মুহূর্তকালের জন্য হিমাংশুবাবু যেন একটু দ্বিধা করলেন। তারপর বললেন, হ্যাঁ, চাই বই কি, এতগুলো টাকা, তার একটা কিনারা হওয়া তো দরকার। ব্যোমকেশ বলল,
তাহলে আমাদের দুজনকে এখানে থাকতে হবে। হিমাংশু বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, সে আর বেশি কথা কি। ব্যোমকেশ কুমার ত্রিদীপের দিকে ফিরিয়ে বলল, কিন্তু কুমার বাহাদুর যদি অনুমতি দেন তবেই আমরা থাকতে পারি, আমরা তার অতিথি। কুমার ত্রিদীপ লজ্জায় পড়লেন। আমাদের ছাড়বার ইচ্ছা তার ছিল না, কিন্তু ব্যোমকেশের ইচ্ছাটাও তিনি বুঝতে পেরেছিলেন। ব্যোমকেশ হিমাংশুবাবুর কাজ করে কিছু উপার্জন করতে চায়, এরূপ সন্দেহ হয়তো তার মনে জেগে থাকবে। তাই যদি কুণ্ঠিতভাবে বললেন, বেশ তো, আপনারা থাকলে যদি হিমাংশুর উপকার হয়। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, তা বলতে পারি না, হয়তো কিছুই করে উঠতে পারবো না। হিমাংশুবাবু, আপনার যদি এই বিষয়ে আগ্রহ না থাকে তো বলুন, চক্ষু লজ্জা করবেন না। আমরা কুমার ত্রিদীপের বাড়িতে বেড়াতে এসেছি, বিষয় চিন্তাও কলকাতায় ফেলে এসেছি। তাই আপনি যদি আমাদের সাহায্য দরকার না মনে করেন তাহলে আমি বরঞ্চ বেশিই খুশি হব। ব্যোমকেশ কুমার বাহাদুরের ভিত্তিহীন সন্দেহটার আভাস পেয়ে তিনি আরও লজ্জিত হয়ে উঠলেন। তাড়াতাড়ি বললেন, না না ব্যোমকেশবাবু, আপনারা থাকুন, যতদিন দরকার থাকুন। আপনারা থাকলে নিশ্চয়ই এ ব্যাপারে কিনারা করতে পারবেন। আমি রোজ এসে আপনাদের খবর নিয়ে যাব। হিমাংশুবাবু ঘাড় নেড়ে সমর্থন করলেন। আমাদের থাকা স্থির হয়ে গেল। অতএব চায়ের ডাক পড়ল। আমরা বৈঠকখানায় ফিরে গেলাম। প্রায় নীরবেই চা পান শেষ করলাম। কুমার ত্রিদীপ ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললেন, 4:30 বাজে। হিমাংশু, আমি তাহলে আজ চলি, কাল আবার কোনো সময় আসবো, বলে তিনি উঠে পড়লেন। কম্পাউন্ডের বাইরে মোটর অপেক্ষা করছিল। আমি এবং ব্যোমকেশ কুমারের সঙ্গে ফটক পর্যন্ত গেলাম। কুমার বাহাদুর নিজের জমিদারিতে আমাদের জন্য অনেক আমোদ প্রমোদের ব্যবস্থা করে রেখেছিলেন। পুকুরের মাছ ধরা, খালের নৌবিহার প্রভৃতি বহুবিধ বিয়াসনের আয়োজন হয়েছিল। সেসব ব্যর্থ হয়ে যাওয়ায় তিনি একটু ক্ষুব্ধ হয়েছিলেন। মোটরের কাছে পৌঁছে জিজ্ঞাসা করলেন, এ কাজটা আপনার কতদিন লাগবে? ব্যোমকেশ বলল, কিছুই এখনো বলতে পারছি না। আপনি আমাকে ঘোর অকৃতজ্ঞ মনে করাটাই স্বাভাবিক, কিন্তু এখানকার ব্যাপারটা অত্যন্ত গুরুতর। আমোদ আহ্লাদের অছিলায় একে উপেক্ষা করলে কিন্তু অন্যায় করা হবে। কুমার বাহাদুর সচকিত হয়ে বললেন, তাই নাকি? কিন্তু আমার তো অতটা মনে হলো না। অবশ্য অনেকগুলো টাকা গেছে। টাকা যাওয়াটা নেহাত অকিঞ্চিতকর। তবে ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, আমার বিশ্বাস হরিনাথ মাস্টার বেঁচে নেই। আমরা দুজনেই চমকে উঠলাম। কুমার বললেন, সে কি? ব্যোমকেশ বলল, তাই মনে হচ্ছে। আশা করি এ কথা শোনবার পর আমাকে সহজে ক্ষমা করতে পারবেন। কুমার উদ্বিগ্ন মুখে বললেন, না না, ক্ষমার কোনো কথাই উঠছে না। আপনাকে ছেড়ে দেওয়া আমার কর্তব্য। একটা লোক যদি খুন হয়ে থাকে। ব্যোমকেশ বলল, খুনই হয়েছে এমন কথা আমি কিন্তু বলছি না, তবে সে বেঁচে নেই এটা আমার দৃঢ় বিশ্বাস। যা হোক, ও আলোচনা আরও প্রমাণ না পাওয়া পর্যন্ত মুলতুবি থাক। আপনি কাল আসবেন তো? তাহলে আমাদের সুটকেসগুলো একটু সঙ্গে করে আনবেন। আচ্ছা, আজ বেরিয়ে পড়ুন, পৌঁছতে পৌঁছতে কিন্তু অন্ধকার হয়ে যাবে। কুমারের মোটর বের হয়ে যাবার পর আমরা বাড়ির দিকে ফিরে আসলাম। ফটক থেকে বাড়ির সদর প্রায় 100 গজ দূরে। মধ্যের বিস্তৃত ব্যবধান নানা জাতীয় ছোট বড় গাছপালায় কিন্তু ভর্তি আছে। মাঝে মাঝে লোহার বেঞ্চি পেতে বিশ্রামের স্থান করা আছে। দেওয়ানের ক্ষুদ্র দ্বিতল বাড়ি দক্ষিণে রেখে আমরা বাগানে প্রবেশ করলাম। শীতকালের দীর্ঘ গোধূলি তখন নেমে আসছে। অবসন্ন দিনের শেষ রক্তিম আভা পশ্চিমের জঙ্গলের মাথায় অলক্ষ্যে সংকুচিত হয়ে আসছে। ব্যোমকেশ চিন্তিত নতমুখে পকেটে হাত ভরে ধীরে ধীরে চলছিল। চিন্তার ধারা তার কোন সর্পিল পথে চলেছে বুঝবার কোনো উপায় ছিল না। হরিনাথ মাস্টারের ঘরে সে এমন কি পেয়ে গেছে যা থেকে তার মৃত্যু অনুমান করা যেতে পারে? এই কথাটা ভাবতে ভাবতে আমিও একটু অন্যমনস্ক হয়ে পড়লাম। নিঝুম পাড়াগাঁয়ের নিস্তরঙ্গ জীবনযাত্রার মাঝখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, অন্তর থেকে যেন গ্রহণ করতে পারছিলাম না। কিন্তু তবুও কিছুই বলা যায় না। গূঢ়নক্র হ্রদের উপরিভাগ বেশ প্রসন্নই দেখায়। ব্যোমকেশের সঙ্গে অনেক রহস্যময় ব্যাপারে সংশ্লিষ্ট থেকে একটু বুঝেছিলাম যে মুখ দেখে মানুষ চেনা যেমন কঠিন, কেবলমাত্র বহির্বয়ব দেখেও কোনো ঘটনার গুরুত্ব নির্ণয় করাও তেমনই দুঃসাধ্য। একটা ইউক্যালিপটাস গাছের তলায়
দাঁড়িয়ে ব্যোমকেশ সিগারেট ধরালো। তারপর উপর দিকে মুখে চেয়ে থেকে কিছুটা নিজের মতো করে ভেবে বলল, জুতো পরে না যাবার একটা কারণ থাকতে পারে। জুতো পরে হাঁটলে শব্দ হয়। যে লোক দুপুর রাত্রে চুপি চুপি করে পালাচ্ছে তার পক্ষে খালি পায়ে যাওয়াই কিন্তু স্বাভাবিক। সে জামা পরবে না কেন? চশমাটাও ফেলে যাবে কেন? আমি তখন বললাম, চশমা সম্বন্ধে তুমি বলতে পারো, কিন্তু জামা পরেনি কথা জানলে কি করে? ব্যোমকেশ বলল, গুনে দেখলাম সবগুলো জামা রয়েছে, কাজে প্রমাণ হলো যে জামা পরে যায়নি। আমি তখন বললাম, তার কতগুলো জামা ছিল তার হিসেব তুমি পেলে কোত্থেকে? দেওয়ানজির কাছ থেকে। তুমি বোধহয় লক্ষ্য করনি, ভান্ডার থেকে মাস্টারকে 2টো গেঞ্জি আর 2টো জামা দেওয়া হয়েছিল। তাছাড়া সে নিজে একটা ছেঁড়া কামিজ পরে এসেছিল, সেগুলো সব আলনায় টাঙানো রয়েছে। একটু চুপ করে থেকে আমি বললাম, তাহলে তুমি অনুমান করছো যে? ব্যোমকেশ পশ্চিম আকাশের ক্ষীণ শশীকলার দিকে তাকিয়েছিল। হঠাৎ সেই দিকে আঙুল নির্দেশ করে বলে উঠল, ওহে দেখেছ, সবেমাত্র শুক্লপক্ষ পড়েছে। সে রাত্রে কী তিথি ছিল বলতে পারো? তিথি নক্ষত্রের সঙ্গে কোনোদিনই আমার সম্পর্ক নাই। নীরবে একটা মাথা নেড়ে দিলাম। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে চাঁদকে পর্যবেক্ষণ করে বলল, অমাবস্যা ছিল বোধহয়। না, চলো পাঁজি দেখা যাক। তার কণ্ঠস্বরে একটা নতুন উত্তেজনার আভাস পেয়ে গেলাম। চাঁদের দিকে চেয়ে কবি এবং নবপ্রণয়ীরা উত্তেজিত হয়ে উঠে জানতাম, কিন্তু ব্যোমকেশের মধ্যে এত কবিত্ব বা প্রেমের বাম্পটুকু পর্যন্ত না থাকা সত্ত্বেও সে চাঁদ দেখে এমন উতলা হয়ে উঠল কেন, সেটা ভাবও বুঝতে পারলাম না। যা হোক, তার ব্যবহার অধিকাংশ সময়ে আমি বুঝতেই পারি না, ওটা অভ্যাস হয়ে গেছে। তাই সে যখন ফিরে বাড়ির দিকে চলল তখন আমিও তার পিছন পিছন চললাম। আমরা বাগানের যে অংশটায় এসে পৌঁছালাম সেখান থেকে বাড়ির ব্যবধান ওই 50 গজের বেশি হবে। 50 গজের বেশি হবে না। সোজা গেলে মাঝে কয়েকটা বড় বড় ঝাউয়ের ঝোপ বেড়ে উঠেছে। ঝাউয়ের ঝোপগুলো বাগানের কিয়দংশ ঘিরে যেন পৃথক করে রেখেছে। ঘাসের উপর দিয়ে নিঃশব্দ পদে আমরা প্রায় ঝাউ ঝোপের কাছে পৌঁছে গেছি। এমন সময় ভিতর থেকে একটা চাপা কান্নার আওয়াজ পেয়ে আমাদের গতি নিজে থেকে এক রুদ্ধ হয়ে গেল। ব্যোমকেশের দিকে চেয়ে দেখলাম সে ঠোঁটের ওপর আঙুল রেখে আমাকে নীরব থাকবার সংকেত জানালো। কান্নার ভিতর থেকে একটা ভাঙা গলার আওয়াজ শুনতে পেলাম, বাবু, এই অনাদি সরকার আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে। পুরনো চাকর বলে আমাকে দয়া করুন। মা ঠাকুরন ভুল বুঝেছেন, আমার মেয়ে অপরাধী, কিন্তু আপনার পা ছুঁয়ে বলছি, ও মহাপাপ আমরা করিনি। কিছুক্ষণ আর কোনো শব্দ নেই। তারপর হিমাংশুবাবুর কড়া কঠিন স্বর শোনা গেল, ঠিক বলছো, তোমরা মারোনি? ধর্ম জানেন হুজুর, আপনি মালিক, দেবতা, আপনার কাছে যদি মিথ্যে কথা বলি তবে যেন আমার মাথায় বজ্রাঘাত হয়। আবার কিছুক্ষণ কোনো সাড়া শব্দ নেই। তারপর হিমাংশুবাবু বললেন, কিন্তু রাধাকে আর এখানে রাখা চলবে না, কালই তাকে অন্যত্র পাঠাবার ব্যবস্থা করো। একথা যদি জানাজানি হয় তখন আমি আর দয়া করতে পারবো না। এমনিতেই বাড়িতে অশান্তির শেষ নেই। অনাদি ব্যগ্রকণ্ঠে বলল, আজ্ঞে হুজুর, কালই তাকে আমি কাশি পাঠিয়ে দেব, সেখানে তার এক মাসি থাকে। বেশ, যদি খরচা চালাতে না পারো। ব্যোমকেশ আমার হাত ধরে টেনে নিল। পা টিপে টিপে আমরা সরে গেলাম। মিনিট 15 পরে অন্য দিক দিয়ে ঘুরে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বারান্দার ওপরে দাঁড়িয়ে কালীগতিবাবু একজন নিম্নতন কর্মচারীর সাথে কথা বলছিলেন। বেবি তার হাত ধরে আবদারের সুরে কি একটা উপরোধ করছিল। তার কথার খানিকটা শুনতে পেলাম, একবারটি ডাকো না। কালীগতি একটু বিব্রত হয়ে বললেন, আহ পাগলি, এখন নয়। বেবি অনুনয় করে বললেন, না দেওয়ান দাদু, আরেকবারটি ডাকো না, ওরা শুনবে, বলে আমাদের নির্দেশ করে দেখালো। কালীগতি আমাদের দেখে এগিয়ে আসলেন। যে আমলাটি দাঁড়িয়েছিল তাকে চলে যেতে ইঙ্গিত দিল। প্রশান্ত হাসি মুখে জিজ্ঞাসা করলেন, বাগানে বেড়াচ্ছিলেন বুঝি? ব্যোমকেশ বলল, হ্যাঁ। বেবি কি বলছে, কাকে ডাকতে হবে?
কালীগতি মুখের একটা ভঙ্গি করে বললেন, ওর যত পাগলামি, এখন শেয়াল ডাকতে হবে। সে কীরকম? আমি সবিস্ময়ে উত্তর দিলাম। কালীগতি বেবির দিকে ফিরে বললেন, এখন কাজের সময়, এখন বিরক্ত করতে নেই, যাও মায়ের কাছে গিয়ে একটু পড়তে বসো গে। বেবি কিন্তু ছাড়বার পাত্রী নয়। সে তার আঙুল মুঠি করে ধরে বলতে লাগলো, না দাদু, একবারটি। অগত্যা কালীগতি চুপি চুপি তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, তুমি যখন ঘুমোতে যাবে তখন শোনাবো, কেমন? এখন যাও লক্ষ্মী দিদি আমার। বেশি খুশি হয়ে বলল, নিশ্চয়ই, কিন্তু তা না হলে আমি ঘুমাবো না। আচ্ছা বেশ। বেবি সেখান থেকে চলে গেলে কালীগতি বললেন, এইমাত্র থানা থেকে খবর নিয়ে লোক ফিরে এলো, মাস্টারের কোনো সন্ধান পাওয়া যায়নি। ও। ব্যোমকেশ একটু থেমে জিজ্ঞাসা করল, অনাদি বলে কোনো কর্মচারী আছে কি? আছে, অনাদির জমিদার বাড়ির সরকার, বলে কালীগতি উৎসুক চোখে তার দিকে তাকিয়ে রইলেন। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, তাকে দেখেছি বলে তো মনে হচ্ছে না। সে কি আমলাদের পাড়াতেই থাকে? কালীগতি বললেন, না না, সে বহুকালে পুরনো চাকর। বাড়ির পিছন দিকে আস্তাবলে লাগাও কতগুলো ঘর আছে, সেই ঘরগুলো নিয়ে সে থাকে। একলা থাকে? না, তার এক বিধবা মেয়ে আর স্ত্রী আছে। মেয়েটি কদিন থেকে অসুখে ভুগছে। অন্যদিকে বললাম, কবিরাজ ডাকো। অন্যদিকে বললাম, কবিরাজ ডাকো। তা সে রাজি নয়, বললেন আপনিই সেরে যাবে। কেন বলুন দেখি? না, কিছু নয়, কাছে পিঠে কারা থাকে তাই জানতে চাই। অন্যান্য আমলারা বুঝি এই চত্বরের বাইরে থাকে? হ্যাঁ, তাদের জন্য একটু দূরে বাসা তৈরি করে দেওয়া হয়েছে। সব শুদ্ধ 7-8টা ঘর আমলা আছে। শহর থেকে যাতায়াত করলে সুবিধা হয় না, তাই কর্তার আমলে তাদের জন্যে একটা পাড়া বসানো হয়েছিল। শহর এখান থেকে কত দূর? মাইল 5 হবে। সামনের রাস্তাটা সোজাসুজি পূর্ব দিকে চলে গেছে, ওই দিক দিয়ে শহরে যাওয়া যায়। এই সময় হিমাংশুবাবু বাড়ির ভিতর থেকে এসে হাসি মুখে বললেন, আসুন ব্যোমকেশ বাবু, আমার অস্ত্রাগার আপনাদের দেখায়। আমরা সাগ্রহে তার অনুসরণ করলাম। সন্ধ্যা তখন পড়ে এসেছে। দেওয়ান আহ্নিক করবার সময় উপস্থিত বলে খড়ম পায়ে অন্যদিকে চলে গেলেন। হিমাংশুবাবু একটি মাঝারি আয়তনের ঘরে আমাদের নিয়ে গেলেন। ঘরের মধ্যস্থলে টেবিলের ওপর উজ্জ্বল আলো জ্বলছিল। দেখলাম মেঝে বাঘ ভাল্লুক ও হরিণের চামড়া বিছানো রয়েছে। দেওয়ালের ধারে ধারে কয়েকটি আলমারি সাজানো। হিমাংশুবাবু একে একে আলমারিগুলো খুলে দেখালেন। নানাবিধ বন্দুক, পিস্তল ও রাইফেলে আলমারিগুলো ঠাসা। এই হিংস্র অস্ত্রগুলির প্রতি লোকটির অদ্ভুত স্নেহ দেখে আশ্চর্য হয়ে গেলাম। প্রত্যেকটির গুণাগুণ, কোনটির দ্বারা কবে কোন জন্তু বধ করা হয়েছে, কার পাল্লা কতখানি, কোন রাইফেলের গুলি বাম দিকে ঈষৎ প্রক্ষিপ্ত হয়, এ সময় সব কিছুই তার একদম নখদর্পণে। এই অস্ত্রগুলি তিনি প্রাণান্তেও কাউকে ছুতে দেন না। পরিষ্কার করা, তেল মাখানো সব তিনি নিজেই করেন। অস্ত্র দেখা শেষ হলে আমরা সেই ঘরে বসেই গল্পগুজব আরম্ভ করলাম। নানা বিষয়ে কথাবার্তা হলো। বিভিন্ন পারিপার্শ্বিকের মধ্যে একই মানুষকে এত বিভিন্ন রূপে দেখা যায় যে তার চরিত্র সম্বন্ধে একটা অভ্রান্ত ধারণা করে নেওয়া কিন্তু বেশ কঠিন হয়। কিন্তু কচ্ছিৎ স্বভাব ছদ্মবেশী মানুষের মন অত্যন্ত অন্তরঙ্গভাবে আত্মপরিচয় দিয়ে ফেলে। এই ঘরে বসে আয়াসহীন অনাড়ম্বর আলোচনার ভিতর দিয়ে হিমাংশুবাবুর চিত্রটিও যেন শতপ্রবৃত্ত হয়ে ধরা দিল। লোকটি যে অতিশয় সরল চিত্ত, মনটিও তার বন্দুকের গুলির মতো একান্ত সিধা পথে চলে, এই বিষয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ রইল না। আমাদের সঞ্চরমান আলোচনা নানা পথ ঘুরে কখন অজ্ঞাতসারে বিষয় সম্পত্তি পরিচালনা, দেশের জমিদারের অবস্থা ইত্যাদি প্রসঙ্গের মধ্যে দিয়ে পড়েছিল। হিমাংশুবাবু এই সূত্রে নিজের সম্বন্ধে অনেক কথা বললেন। প্রজাদের সঙ্গে গত কয়েক বছর ধরে নিয়ত সংঘর্ষে তার মন তিক্ত হয়ে উঠেছে। জমিদারি আয় প্রায় বন্ধ হয়ে গিয়েছে, অথচ মামলা মোকদ্দমায় খরচের শেষ নাই। ফলে এই কয় বছরের ঋণের মাত্রা প্রায় লক্ষের কোঠায় ঠেকেছে। নিজের বিষয় সম্পত্তির সম্বন্ধে এই সব গুচ্ছ কথা তিনি অকপটেই প্রকাশ করলেন। দেখলাম জমিদারি সংক্রান্ত অশান্তি তাকে বিষয় সম্পত্তির প্রতি আরও বিতৃষ্ণা করে তুলেছে। বিপদের গুরুত্ব অনভিজ্ঞতা বশত ঠিক বুঝতে পারছিলেন না, তাই মাঝে মাঝে অনির্দিষ্ট আতঙ্কে মন শঙ্কিত হয়ে ওঠে। তখন সেই শঙ্কাকে তাড়াবার জন্য প্রিয় ব্যসন শিকারের প্রতি আগ্রহে ঝুঁকে পড়েন। তার মনের অবস্থা বর্তমানে কিন্তু এইরূপ।
কথাবার্তায় রাত্রি 8:30 বেজে গেল। অতঃপর ভিতর থেকে আমরা আহারের জন্য ডাক পাঠালো। এই সময় অনাদি সরকারকে দেখলাম, সে আমাদের ডাকতে আসেছিল। লোকটির বয়স ওই বছর 50 হবে। অত্যন্ত শীর্ণ কোলকুজা চেহারা, গালের মাংস চুপসিয়ে অভ্যন্তরের কোনো অতল গহ্বরে অদৃশ্য হয়ে গিয়েছে। ঝাঁকড়া গোঁফ ওষ্ঠাধর লঙ্ঘন করে চিবুকের কাছে এসে পড়েছে। চোখে একটা অস্বচ্ছন্দ উৎকণ্ঠিত দৃষ্টি, যেন কোনো দারুণ দুষ্কৃতি করে ধরা পড়বার ভয়ে সর্বদা। ব্যোমকেশ তাহাকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে আপাতমস্তক দেখে নিল। তারপর আমরা তিনজনে তাকে অনুসরণ করে ভিতরে প্রবেশ করলাম। আহারাদির পর একজন ভৃত্য আমাদের পথ দেখিয়ে শয়নকক্ষে নিয়ে গেল। ভৃত্যটির নাম ভুবন, সেই হিমাংশুবাবুর খাস পেয়ারা। শয়নকক্ষে ইজি চেয়ারে বসে আমরা সিগারেট ধরালাম। ভুবন মশারি টানিয়ে জলের কুজো হাতের কাছে রেখে দিয়ে ঘরের একটা এটা ওটা ঝাড়াঝুড়ি করে নিয়ে সেখান থেকে চলে গেল। ব্যোমকেশ তাকে ডেকে বলল, তুমি তো হরিনাথ মাস্টারকে 6 মাস ধরে দেখেছ, সে কি সবসময় চশমা পরে থাকতো? আমরা যে চুরি তদন্ত করতে এসেছি তা ভুবন বোধ করেই জানতো, তাই কথা বলবার সুযোগ পেয়ে সে প্রচণ্ড উৎসুক হলো এবং বলল, আগে হ্যাঁ, 24 ঘন্টায় তো সে চশমা পরে থাকতেন। একদিন চশমা না পরে স্নান করতে যাচ্ছিলেন, হোঁচট খেয়ে পড়ে গেলেন। বিনা চশমায় তিনি এক পাও চলতে পারতেন না বাবু। আচ্ছা, তার জুতো কজোড়া ছিল বলতে পারো? জুতো আবার কজোড়া থাকবে বাবু? 1 জোড়া, তাও সরকার থেকে কিনে দেওয়া হয়েছিল। যে জোড়া পরে তিনি এসেছিলেন সে তো এমন ছেনা যে কুকুরেও খায় না। আমরা সেই দিনই জুতো টান মেরে আস্তা করে ফেলে দিয়েছিলাম। বটে। আচ্ছা, মাস্টারের ঘরের দেয়ালে যে একটি মা কালীর ছবি টাঙানো আছে, সেটা কি মাস্টার সঙ্গে করে নিয়ে এসেছিল? আগে না হুজুর, মাস্টারবাবু একটি খড়কে কাঠিও সঙ্গে করে নিয়ে আসেননি। ও ছবি দেওয়ানজির কাছ থেকে মাস্টারবাবু একদিন এনে নিজের ঘরে টানিয়েছিলেন। বুঝেছি। আচ্ছা, তুমি এখন যেতে পারো। ভুবন জিজ্ঞাসা করলো, আর কিছু চাই না হুজুর? না, ভালো কথা। একটা কাজ করতে পারো, বাড়িতে পাঁজি আছে নিশ্চয়ই, একবার আনতে পারো? মনে মনে একটু ভুবন বিস্মিত হলো, কিন্তু সে জমিদার বাড়ির লেফাফা দুরস্ত চাকর। সে ভাব প্রকাশ করতে না পেরে বলল, এখনই কি চাই হুজুর? এখন হলে ভালো হয়। যে আজ্ঞে, এনে দিচ্ছি। ভুবন বাহির হয়ে গেল। আমরা নীরবে ধূমপান করতে লাগলাম। 5 মিনিট সময় চলে গেল। তারপর হঠাৎ খুব কাছেই একটানা বিকট আর্তনাদ শুনে আমরা ধর্মর করে সোজা হয়ে বসে পড়লাম। কিন্তু তখনও বুঝলাম অনৈসর্গিক কিছু নয়, শেয়াল ডাকছে। 5-6টা শেয়াল একসাথে নিকটেই কোনো স্থান থেকে প্রচণ্ড উঁচু স্বরে চিৎকার করছে। এত কাছ থেকে শব্দটা এসে গেল যে আমরা দুজনে ভীষণভাবে চমকে উঠেছিলাম। এই সময় ভুবন পাঁজি হাতে ফিরে আসলো। আমি বললাম, ও কি হে, বাড়ির কাছে এত শিয়াল কেন ডাকছে? শিয়ালের ডাক যখন থেমে গেছে, ভুবন হাসি চেপে রেখে বলল, আসল শিয়াল নয় হুজুর, বেবি দিদি আজ সন্ধ্যে থেকে বায়না ধরেছিল দেওয়ান ঠাকুরের কাছে শিয়ালের ডাক শুনবেন, তাই তিনি ডাকছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আজ সন্ধ্যেবেলা বেবি বলছিল বটে। কিন্তু আশ্চর্য ক্ষমতা তো দেওয়ানজি, একেবারে অবিকল শিয়ালের ডাক, কিছু বুঝবার জো নেই যেটা শিয়াল নয়। ভুবন বলল, আগে হ্যাঁ হুজুর, দেওয়ান ঠাকুর চমৎকার জন্তুজানোয়ারের ডাক ডাকতে পারেন বলে পাঁজি ব্যোমকেশের পাশে টেবিলে রেখে দিয়ে চলে গেল। চলে যেতে যাবে, ব্যোমকেশ সেদিকে তাকিয়ে থেকে সে যেন হঠাৎ পাথরের মূর্তিতে পরিণত হয়ে গিয়েছে। চোখের দৃষ্টি স্থির, সর্বাঙ্গের পেশি টান হয়ে শক্ত হয়েছে। আমি সবিষয়ে বলে উঠলাম, কি হে? ব্যোমকেশের চমক ভাঙল। চোখের সামনে দিয়ে হাতটা একবার চালিয়ে বলল, কিছু না, এই যে পাঁজি এনেছে। বেশ, তুমি এখন যেতে পারো। ভুবন সেখান থেকে চলে গেল। ব্যোমকেশ পাঁজিটা তুলে নিয়ে তার পাতা উল্টিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পরে একটা পাতা এসে তার চোখের সামনে দাঁড়ালো। সেই পাতাটা পড়ে নিয়ে সে পাঁজি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই দেখো। মনে হলো তার গলার স্বর উত্তেজনায় ঈষৎ কেঁপে উঠল। পাঁজির নির্দিষ্ট পাতাটা আমি পড়লাম। দেখলাম যে রাত্রে মাস্টার নিরুদ্দেশ হয়েছে সে রাত্রিটা ছিল অমাবস্যা। পরদিন সকাল 7টার সময় গাত্রোত্থান করে প্রাতঃকৃত শেষ করে বেরিয়ে এসে দেখলাম তখনও সমস্ত বাড়িটা সুপ্ত। একজন ভৃত্য
বারান্দা ঝাঁট দিচ্ছিল। তাকে জিজ্ঞাসা করে জানা গেল যে শীতকালে বেলা 8টা সাড়ে 8টার আগে কেউ বিছানা ছেড়ে ওঠে না। এটাই এবারই রেওয়াজ। এই 1.5 ঘন্টার সময় কি করে কাটানো যায়? আকাশে একটু কুয়াশার আভাস ছিল, সূর্যের আলো ভালো করে ফোটেও নি সেই সময়। আমার মন উসকুস করে উঠল। বললাম, চলো না ব্যোমকেশ, এখনও তো তোমার কোনো কাজ হবে না, জঙ্গলে গিয়ে 2-4টে পাখি মারা যাক, তারপর এদের ঘুম ভাঙতে ভাঙতে আমরা ফিরে চলে আসবো। প্রথম বন্দুক চালাতে শিখে না আগ্রহের মাত্রা কিছুটা বেশিই হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যা পাই তাকেই লক্ষ্য করে বন্দুক ছুঁড়ে ফেলি। বিশেষত কাল বন্দুক দুটো কুমার বাহাদুর এখানে রেখেই গিয়েছিলেন। টোটাও কোটের পকেটে কয়েকটা অবশিষ্ট আছে। ব্যোমকেশ কিছুক্ষণ চিন্তা করে বলল, চলো। বন্দুক হাতে করে আমরা বেরিয়ে পড়লাম। যে চাকরটা ঝাঁট দিচ্ছিল তাকে প্রশ্ন করলাম যে সে জঙ্গলে যাবার রাস্তাটা দেখিয়েও দিল। বলল, এই পথে সোজাসুজি চলে গেলে বালির পাশ দিয়ে জঙ্গলে প্রবেশ করা যাবে। আমরা সবুজ ঘাসে ভরা চারণভূমির উপর দিয়ে চললাম। কুয়াশার জন্য ঘাসে শিশির পড়েনি, জুতো ভিজল না। চলতে চলতে দেখলাম সামনে 1 মাইল দূরে বনের গাছগুলি গাঢ় বর্ণে আঁকা রয়েছে। তার কোলের কাছে বালুবেলা অর্ধচন্দ্রাকারে পড়ে আছে। দূর থেকে অস্পষ্ট আলোকে দেখে মনে হয় যেন একটা লম্বা খাল জঙ্গলের পাদমূল বেষ্টন করে পড়ে রয়েছে। আমরা যেদিকে যাচ্ছিলাম সেই দিকে তার দক্ষিণ প্রান্তটা ক্রমশ ছোট হয়ে একটা অনুচ্চ পাড়ের কাছে এসে শেষ হয়ে গিয়েছে। অতঃপর দক্ষিণ থেকে আর বালি নেই। মিনিট 15 হাঁটবার পর পূর্বোক্ত পাড়ের কাছে এসে পৌঁছলাম। দেখলাম পাড় একটা নয়, দুটো। কোনো কালে হয়তো বালু দক্ষিণ দিকে জলরোধ করবার জন্য একটা উঁচু মাটির বাঁধ দেওয়া হয়েছে। বর্তমানে সেটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। মাঝখানে আন্দাজ 15 হাত চওড়া একটা প্রণালী একদিকে সবুজ ঘাসে ভরা মাঠের সাথে অপর দিকের বালুর চড়ার একটা সংযোগ স্থাপন করেছে। আমরা নিকটতর ঢিবিটার উপর উঠলাম। সম্মুখে নিচের দিকে চেয়ে দেখলাম গঙ্গা যমুনা সঙ্গমের মতো একটা ক্ষীণ রেখা ঘাসের সীমানা নির্দেশ করে দিচ্ছে। তারপরে অনিশ্চিত ভয়সংকুল বালুর এলাকা আরম্ভ হয়েছে। এর মধ্যে ঠিক কোনখানটায় যে ভয়ানক চোরাবালি রয়েছে সেটা কে বলতে পারে? বাঁধের ওপর উঠে যে বস্তুটি প্রথমে চোখে পড়েছিল তার কথা এখনো বলিনি। সেটি একটি অতি জীর্ণ কুঁড়ে ঘর। বাঁধের ভাঙনের দক্ষিণ মুখটি আগলিয়ে এই কুটির পরিপরি হয়ে কোনো মতে দাঁড়িয়ে রয়েছে। উচ্চতা এত কম যে পাড়ের আড়াল থেকে তাদের মটকা দেখা যায় না। ছিটা বেড়া দেওয়াল মাটি লেপে জল বৃষ্টি নিবারণের চেষ্টা হয়েছিল। এখন প্রায় সর্বত্র মাটি খসে গিয়ে জীর্ণ উই ধরা হাড় পাঁজর বের হয়ে পড়েছে। উপরের 2 চালা খড়ের চালটিও প্রায় উলঙ্গ, খড় পচে ঝরে পড়ছে, কোথাও বা গলিত অবস্থাতেও ঝুলছে। বোধ করি 4-5 বছরের মধ্যে এ আর বাস করার অযোগ্য হয়ে উঠবে। বনের ধারে লোকালয় থেকে বহু দূরে এইরূপ নিঃসঙ্গ একটি কুটির থেকে আমাদের ভারী বিস্ময় বোধ হলো। ব্যোমকেশ বলল, তাই তো, চলো ঘরটা দেখা যাক। আমরা ফিরে বান থেকে নেমে নাম্বার উপক্রম করছি। এমন সময় আকাশে সাঁই সাঁই শব্দ শুনে চোখ তুলে দেখি এক ঝাঁক বন পায়রা মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। ব্যোমকেশ ক্ষিপ্রহস্তে বন্দুকে টোটা ভরে ফায়ার করলো। আমার একটু দেরি হয়ে গেল। যখন তুললাম তখন পায়রার ঝাঁক পাল্লার বাইরে চলে গেছে। ব্যোমকেশের আওয়াজে একটা পায়রা নিম্নে বালুর ওপরে পড়েছিল। সেটাকে উদ্ধার করবার জন্য সামনে দিয়ে নামতে গিয়ে দেখলাম সে পথে নামাটা নিরাপদ নয়। পথ এত বেশি ঢালু যে পা হড়কিয়ে পড়ে যাবার সম্ভাবনা প্রচণ্ড। ব্যোমকেশ হেসে বলল, এত তাড়াতাড়ি কিসের হে? মরা পাখি তার উড়ে যাবে না, চলো ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যাক, কুঁড়ে ঘরটাও দেখা হবে। দেখা যাক কুঁড়ে ঘরের মধ্যে কি রয়েছে। তখন যে পথে উঠেছিলাম সেই পথে নেমে বাঁধের ভাঙনের মুখে এসে দাঁড়ালাম। কুটিরের মধ্যে প্রবেশ করেই দেখলাম তাতে সামনে এবং পিছনে 2টো করে দরজা আছে। যেটা দিয়ে প্রবেশ করলাম তার কোনো কপাট নাই, কিন্তু যেটা বালুর দিকে রয়েছে সেটাতে একটা বাখারির আগল লাগানো আছে। ঘরের মধ্যে মনুষ্যের ব্যবহারের উপযোগী সেরকম কিছুই দেখতে পেলাম না। মেঝে বোধহয় পূর্বে গোময় লিপ্ত ছিল, এখন তার উপর ঘাস গজিয়েছে। পচা খড় চাল থেকে পড়ে স্থানটাকে আরও আকীর্ণ করে তুলেছে। ঘরটি চওড়ায় 6 হাতের বেশি হবে না, কিন্তু দৈর্ঘ্যে
দুই বাঁধের মধ্যবর্তী স্থানটা সমস্ত জুড়ে আছে। এদিক থেকে বালির দিকে যেতে গেলে ঘরের ভিতর দিয়ে যেতে হয়, অন্য পথ নেই। ব্যোমকেশ ঘরের অপরিষ্কার মেঝে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, সম্প্রতি এ ঘরে কোনো মানুষ এসেছে। এখানে খড়গুলো চেপে গেছে, দেখেছো? ওই কোণে কিছু একটা টেনে সরিয়েছে। এ ঘরে মানুষের যাতায়াত আছে। মানুষের যাতায়াত থাকা কিছু বিচিত্র নয়। রাখাল বালকেরা এদিকে গরু চড়াতে আসে, হয়তো এই ঘরের মধ্যে খেলা করে তারা দিন যাপন করেছে, তা হবে বলে আমি অন্য দ্বারের আগল খুলে বালির দিকে বেরিয়ে গেলাম। মনটা পাখির দিকেই পড়েছিল, কিন্তু পাখি কোথায়? পাখিটা সামনেই পড়েছিল, লক্ষ্য করেছিলাম, অথচ কোথাও তার চিহ্নমাত্র বিদ্যমান নাই। আমি আশ্চর্য হয়ে ব্যোমকেশকে ডাক দিয়ে বললাম, ও হে, তোমার পাখি কই? সত্যিই কি মরা পাখি উড়ে গেল নাকি? ব্যোমকেশ বাইরে বেরিয়ে এলো। সেও চারিদিকে চোখ চোখ ফিরিয়ে দেখলো, কিন্তু পাখির একটা পালকও কোথাও দেখতে পাওয়া গেল না। ব্যোমকেশ আস্তে আস্তে বলিল, তাই তো, একটু এগিয়ে গিয়ে দেখা যাক, হয়তো আশেপাশে কোথাও আছে। বলে আমি বালির ওপর পা দিতে যাব, ব্যোমকেশের একটা হাত বিদ্যুৎ বেগে এসে আমার কোটের কলার চেপে ধরল। থামো, কি হলো? আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। বালির ওপর পা বাড়িও না। সদ্য ছেঁড়া কার্তুজের শূন্য খোলটা ব্যোমকেশ পকেটে রেখেছিল, এখন সেটা বের করলো। সামনের দিকে প্রায় 20 হাত দূরে বালির ওপর ছুঁড়ে দিয়ে বলল, ভালো করে লক্ষ্য করো। চাপা উত্তেজনায় তার স্বর প্রায় রুদ্ধ হয়ে গিয়েছিল। লাল রঙের খোলটা পরিষ্কার দেখা যাচ্ছিল। সেই দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। দেখতে দেখতে আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। কি সর্বনাশ! কার্তুজ খোলের ভারী দিকটা নেমে গিয়ে সেটা খাড়া হয়ে দাঁড়িয়ে উঠল। তারপর নিঃশব্দে বালির মধ্যে অদৃশ্য হয়ে গেল। এ তো চোরা বালি, এবং এতে আমি গভীরের মতো এখনই পা দিতে যাচ্ছিলাম। ব্যোমকেশ বাধা না দিলে আজ আমার যে কী সর্বনাশ হতো ভেবে আমার শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। ব্যোমকেশের চোখ দুটো উত্তেজনায় জল করে উঠল। তার ওষ্ঠাধর বিভক্ত হয়ে দাঁতগুলো ক্ষণকালের জন্য দেখা গেল। সে বলল, দেখলে? কি ভয়ানক, কি ভয়ানক! আমি কম্পিত স্বরে বললাম, ব্যোমকেশ, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ গো। আমার কথা যেন শুনতেই পাই না, এমনইভাবে সে কেবল অস্ফুট স্বরে বলতে লাগলো, কি ভয়ানক, কি ভয়ানক! দেখলাম তার মুখের রং কেমন ফ্যাকাশে হয়ে গেলেও চোখের দৃষ্টি ও চোয়ালের হাড় কঠিন হয়ে উঠেছে। অতঃপর ব্যোমকেশ কুটিরের চাল থেকে কয়েক টুকরো বাখারি ভেঙে নিয়ে এলো। একটি করে সেগুলি বালির ওপরে ছুটতে লাগলো। দেখা গেল ঘাসের সীমানায় প্রায় 10 হাত দূরে হতে চোরাবালি আরম্ভ হয়ে গেছে। কোথায় গিয়ে শেষ হয়েছে তা জানা গেল না, কারণ যতদূর পর্যন্ত বাখারি ফেলা হলো সব বাখারি কিন্তু ডুবে গেল। পুরনো যে বাঁধের অন্ধ্রচন্দ্রাকৃতি বাহুবেষ্টন এই চোরাবালিকে ঘিরে রেখেছে। জীবন রক্ষার্থেই এই বাঁধ করা হয়েছে। তারপর কালক্রমে বাঁধ ভেঙেও গিয়েছে, তার উদ্দেশ্য লোকে ভুলে গিয়েছে। চোরাবালির পরিধি নির্ণয় যথাসম্ভব শেষ করে আমরা আবার কুটিরের ভিতর দিয়ে বেরিয়ে আসলাম। ব্যোমকেশ বলল, অজিত, আমরা চোরাবালির সন্ধান পেয়েছি, একথা যেন গুণাক্ষরে কেউ জানতে না পারে, বুঝলে? আমি ঘাড় নাড়লাম। ব্যোমকেশ তখন কুটিরের সম্মুখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, বাহ, ঘরটি কি চমৎকার জায়গায় দাঁড়িয়ে আছে দেখেছ? পিছনে 15 হাত দূরে চোরাবালি, সামনে 20 হাত দূরে গভীর বন, দুধারে বাঁধ। কে এটি তৈরি করেছিল জানতে ইচ্ছা করছে বড্ড। কুয়াশা কাটিয়ে গিয়ে তখন রোদ উঠে গেছে। আমি বনের দিকে তাকিয়ে দেখলাম গাছের ছায়ের নিচে দিয়ে একজন হাফ প্যান্ট পরিহিত লোক কাঁধে বন্দুক নিয়ে দীর্ঘ পদক্ষেপে আমাদের দিকে আসছে। গাছের ছায়ায় থেকে বাইরে যখনই এলো তখন আমরা দেখতে পেলাম সেটা হিমাংশুবাবু। হিমাংশুবাবু দূর হতে হাঁক দিয়ে বললেন, আপনারা কোথায় ছিলেন? আমি জঙ্গলের মধ্যে খুঁজে বেড়াচ্ছি তো। ব্যোমকেশ মৃদুকণ্ঠে বলল, অজিত, মনে থাকে যেন, চোরাবালি সম্বন্ধে কোনো কথা নয়। তারপর গলা চড়িয়ে বলল, অজিতের পাল্লায় পড়ে পাখি শিকারে বেরিয়ে পড়েছিলুম। পাখিরা অবশ্য বেশ অক্ষত শরীরে আছে, কিন্তু আর্মস অ্যাক্টের বিরুদ্ধে অজিত যেরকম অভিযান আরম্ভ করেছে না, শিগগির পুলিশের হাতে ধরা পড়বে। আমি বললাম, এবার কলকাতায় গিয়ে একটা বন্দুকের লাইসেন্স নেব। হিমাংশুবাবু আমাদের মধ্যে এসে দাঁড়ালেন, বন্দুক নামিয়ে নিয়ে বললেন, তারপর কিছু পেলেন নাকি? কিছু না। আপনি একেবারে রাইফেল নিয়ে বেরিয়েছেন যে? বলে ব্যোমকেশ তার অস্ত্রটির দিকে তাকালো। হিমাংশুবাবু বললেন, হ্যাঁ, সকালে উঠে শুনলাম জঙ্গলে নাকি বাঘের ডাক শোনা গেছে, তাই তাড়াতাড়ি রাইফেল নিয়ে বেরিয়ে পড়লাম। চাকরটা বলল, আপনারা এইদিকে এসেছেন,
তাই একটু ভাবনাও হলো, কারণ হঠাৎ যদি বাঘের মুখে পড়েন তাহলে আপনাদের পাখি মারা বন্দুক আর 10 নম্বরের ছোড়রা কোনো কাজেই লাগবে না। ব্যোমকেশ জিজ্ঞাসা করলো, বাঘ এসেছে কার মুখে শুনলেন? হিমাংশুবাবু তখন বললেন, ঠিক যে এসেছেই একথা জোর করে কেউ বলতে পারছে না। আমার গয়লাটা বলছিল যে গরুগুলো সমস্ত রাত খোঁয়ারে ছটফট করেছে, তাই তারা আন্দাজ করেছে যে তারা হয়তো বাঘের গন্ধ পেয়েছে, তাই ছটফট করেছে। তাছাড়া দেওয়ানজি বলছিলেন তিনি নাকি অনেক রাত্রে বাঘের ডাকের মতো একটা আওয়াজও শুনতে পেয়েছেন। যা হোক, চলুন এবার ফেরা যাক, এখনও চা খাওয়া হয়নি। হাতের ঘড়ি দেখে ব্যোমকেশ বলল, 8:30। চলুন। আচ্ছা, এই পুরো ঘরটা কার? এরকম নির্জন স্থানে কে এই ঘর তৈরি করেছিল? কেনই বা করেছিল, কিছু জানেন কি? হিমাংশুবাবু বললেন, জানি বই কি, চলুন যেতে যেতে বলছি। তিনজনে বাড়ির দিকে এগিয়ে গেলাম। হিমাংশুবাবু চলতে চলতে বললেন, বছর 4-5 আগে, ঠিক ক বছর তা আমি সঠিকভাবে বলতে পারছি না, তবে বাবা মারা যাওয়ার পর হঠাৎ একদিন আমার বাড়িতে এক বিরাট তান্ত্রিক সন্ন্যাসী এসে হাজির হলেন। ভয়ঙ্কর চেহারা, মাথায় জটার মতো চুল, অজস্র গোঁফদাড়ি, 5 হাত লম্বা এক জোয়ান, পরনে স্রেফ একটি নেংটি, চোখ দুটো লাল টকটক করছে। আমার দিকে তাকিয়ে অত্যন্ত রূঢ়ভাবে তুতুকারি করে বললেন যে তিনি কিছুদিন আমার আশ্রয়ে থেকে সাধনা করতে চান। সাধু সন্ন্যাসীর ওপর বাবু আমার বিশ্বাস ভক্তি কিচ্ছু নেই, ওসব বুজরুকি ছাড়া আর কিচ্ছু না, আমার সহ্য হয় না এসব। বিশেষত ভেগধারীদের ঔদ্ধত্য আর স্পর্ধা আমি একদম বরদাস্ত করতে পারি না। আমি তৎক্ষণাৎ তাকে দূর করে দিচ্ছিলাম, কিন্তু দেওয়ানজি মাঝখান থেকে বাধা দিলেন। তার বোধহয় তান্ত্রিক ঠাকুরকে দেখে খুব ভক্তি হয়েছিল। তিনি আমাকে অনেক করে বোঝাতে লাগলেন, প্রত্যব্যয় অভিসম্পাদ প্রকৃতির ভয়ও দেখালেন, কিন্তু আমি ওই উলঙ্গ লোকটাকে বাড়িতে থাকতে দিতে একদমই রাজি হলাম না। তখন দেওয়ানজি তান্ত্রিক ঠাকুরের সঙ্গে মোকাবিলা করে ঠিক করলেন যে তিনি আমার জমিদারির মধ্যে কোথাও কুড়ে ঘরে থাকবেন, আর ভাণ্ডার থেকে তার নিয়মিত সিধে দেওয়া হবে। দেওয়ানজির আগ্রহ দেখে আমি অগত্যা রাজি হলাম। বাবাজি তখন এই জায়গাটি পছন্দ করে কুড়ে ঘর বাঁধলেন। 5 6 এখানে ছিলেন, কিন্তু তার মধ্যে আমার সঙ্গে আর দেখা হয়নি। তবে দেওয়ানজি প্রায়ই যাতায়াত করতেন। শেষ পর্যন্ত তার ভক্তি এতই বেড়ে গিয়েছিল যে শুনতে পাই তিনি বাবাজির কাছ থেকে নাকি মন্ত্রও নিয়েছিলেন। অবশ্য উনি আগেও শাক্তই ছিলেন, কিন্তু এতটা বাড়াবাড়ি ছিল না। যা হোক, বাবাজি একদিন হঠাৎ সরে পড়লেন, সেই থেকে ঘরটা খালি পড়ে আছে। গল্প শুনতে শুনতে বাড়ি এসে পৌঁছে গেলাম। চায়ের সরঞ্জাম প্রস্তুত ছিল। বারান্দায় টেবিল পেতে তার উপরে চা, কচুরি, পাখির মাংসের কাটলেট, ডিমের অমলেট ইত্যাদি বহুবিধ লোভনীয় আহার্য ভুবন খানসামা সাজায়ে রেখেছিল। আমরা বিনা বাক্য ব্যয়ে চেয়ার টেনে নিয়ে সেই সমস্ত খাবার খেয়ে ফেললাম। সৎকার কার্য অল্প দূর যখন এগিয়েছে, এমন সময় বারান্দার সামনে মোটর এসে থামল। কুমার ত্রিদীপ অবতরণ করলেন। মোটরের পিছনে আমাদের সুটকেস কটা বাঁধা ছিল, সেগুলো নামাবার হুকুম দিয়ে কুমার আমাদের মধ্যে এসে বসলেন। ব্যোমকেশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি কদ্দূর? ব্যোমকেশ অনিশ্চিতভাবে মাথা নেড়ে বলল, বেশি দূর নয়, তবে 2-1 দিনের মধ্যে একটা হেস্তনেস্ত হয়ে যাবে আশা করি। আজ একবার শহরে যাওয়া দরকার, পুলিশের কাছ থেকে কিছু খোঁজ খবর নিতে হবে। কুমার ত্রিদীপ বললেন, বেশ তো, চলুন আমার গাড়িতেই ঘুরে আসা যাক। এখন বেরোলে বেলা 12টার মধ্যে ফেরা যাবে। ব্যোমকেশ মাথা নাড়ল, আমার একটু সময় লাগবে, সন্ধ্যের আগে ফেরা হবে না। একেবারে খাওয়া দাওয়া করে বেরোলে বোধহয় ভালোই হবে। সেও কথা মন্দ নয়। হিমাংশু, তুমি চলো না হে, খুব খানিক হই হই করে আসা যাক, অনেকদিন শহরে যাওয়া হয়নি তো। না ভাই, আমার আজ আর যাওয়া সুবিধা হবে না, একটু কাজ আছে। ব্যোমকেশ বলল, না, আপনার গিয়ে কাজ নেই, অজিত থাকুক, আমরা দুজনে গেলেই যথেষ্ট হবে বলে কুমারের দিকে তাকালো। তার চাউনিতেই বোধহয় কোনো ইশারা ছিল, কারণ কুমার বাহাদুর পুনরায় কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। বেলা 11টার সময় ব্যোমকেশ কুমারের গাড়িতে বেরিয়ে গেল। যাবার আগে আমাকে বলে গেল, চোখ দুটো বেশ ভালো করে কিন্তু খুলে রেখো, আমার অবর্তমানে যদি কিছু ঘটে থাকে সেটা তুমি লক্ষ্য করো। তাদের গাড়ি ফটক পার করে যাবার পর হিমাংশুবাবুর মুখ দেখে বোধ হলো তিনি যেন পরিত্রাণের আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছেন। আমরা তার বাড়িতে এসে অধিষ্ঠিত হওয়াতে তিনি যে সুখী হতে পারেননি এই সন্দেহ আমাকে পীড়া দিতে লাগলো। দেওয়ান কালীগতিও উপস্থিত ছিলেন। তিনি অতিশয় বুদ্ধিমান ব্যক্তি। আমাদের মুখের ভাব থেকে মনের কথা আন্দাজ করেছিলেন কিনা বলতে পারি না, কিন্তু তিনি আমাকে ডেকে নিয়ে বারান্দার চেয়ারে বসিয়ে
নানা বিষয়ে সম্ভাষণ করতে লাগলেন। হিমাংশুবাবু কথাবার্তায় যোগ দিলেন। ব্যোমকেশ সম্বন্ধে আলোচনা বেশি হলো। ব্যোমকেশের কীর্তিকলাপ প্রচার করতে আমি কোনোদিনই পিছপা নই। সে যে কত বড় ডিটেকটিভ তা বহু উদাহরণ দিয়ে বুঝিয়েও দিলাম। তার সাহায্য পাওয়া যে কতখানি ভাগ্যের কথা সে ইঙ্গিত করতেও আমি ছাড়লাম না। শেষে বললাম, হরিনাথ মাস্টার যে বেঁচে নেই একথা আর কেউ এত শিগগির বার করতে পারতো না। দুজনেই চমকে উঠল। বেঁচে নেই? কথাটা বলে ফেলা উচিত হলো কিনা বুঝতে পারলাম না। ব্যোমকেশ অবশ্য বারণ করেনি, তবে মনে হলো না বললেই বোধহয় ভালো হতো। আমি নিজেকে সম্বরণ করে নিয়ে রহস্যপূর্ণ শির সঞ্চালন করে বললাম, যথাসময় সব কথা জানতে পারবেন। অতঃপর 12টা বেজে গিয়েছে দেখে আমরা উঠে পড়লাম। কালীগতি ও হিমাংশুবাবু আমার অনিচ্ছা লক্ষ্য করে আর কোনো নতুন প্রশ্ন করল না। কিন্তু হরিনাথের মৃত্যু সংবাদ যে তাদের দুজনকে বিশেষভাবে নাড়া দিয়েছে তা বুঝতে আমার বিশেষ কষ্ট হলো না। দুপুরবেলাটা বোধ করি নিঃসঙ্গভাবে ঘরে বসে কেটে গেল, কারণ হিমাংশুবাবু আহারের পর একটা জরুরি কাজের উল্লেখ করে অন্দরমহলে চলে গেছেন। কিন্তু বেবি এসে আমাকে সঙ্গদান করলো। সে এসে প্রথমে ব্যোমকেশে খোঁজখবর নিল এবং সকালবেলা মেরির সন্তান প্রসবের জন্য আসতে পারিনি বলে যথোচিত দুঃখ জ্ঞাপন করল। তারপর আমাকে নানা প্রকার বিচিত্র প্রশ্ন জিজ্ঞাসা করে ও নিজেদের পারিবারিক বহু গুপ্ত রহস্য প্রকাশ করে গল্প জমিয়ে তুলল। হঠাৎ এক সময় বেবি বলল, মা আজ 3 দিন ভাত খায়নি জানো। আমি জিজ্ঞাসা করলাম, তার অসুখ করেছে বুঝি? মাথা নেড়ে গম্ভীর মুখে বেবি বলল, না, বাবার সঙ্গে ঝগড়া করেছে। এ বিষয়ে তাকে প্রশ্ন করে আরও কিছু সংবাদ সংগ্রহ করে ভদ্রচিত হবে কিনা ভাবছি, এমন সময় খোলা জানলা দিয়ে দেখলাম একটা সবুজ রঙের সিডান বডির মোটর গ্যারেজের দিক হতে নিঃশব্দে বেরিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। গাড়িখানি সাবধানে ফটক পার হয়ে শহরের দিকে অদৃশ্য হয়ে গেল। দেখলাম চালক স্বয়ং হিমাংশুবাবু। গাড়ির অভ্যন্তরে কেউ আছে কিনা দেখা গেল না। বেবি আমার পাশে এসে দাঁড়িয়েছিল, বলল, আমাদের নতুন গাড়ি। ফিরে এসে বসলাম। হিমাংশুবাবু ঠিক যেন চোরের মতন মোটর নিয়ে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? সঙ্গে কেউ ছিল কি? তিনি গোড়া থেকে আমাদের কাছে একটা কিছু লুকাবার চেষ্টা করছেন। আমাদের আশা তাদের কাজে কোনো বাধা দিয়েছে, তাই তিনি ভিতরে ভিতরে অধীর হয়ে পড়েছেন, অথচ বাইরে থেকে কিছু প্রকাশ করতে পারছেন না। এই ধারণা ক্রমে আমার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি করল। তবে কি তিনি হরিনাথের অন্তর্ধানে গূঢ় রহস্য কিছু জানেন? তিনি কি জেনে শুনে কাউকে আড়াল করবার চেষ্টা করছেন? ভয়ের দৃষ্টিতে রুগ্নকায় অনাদি সরকারের কথা মনে পড়ে গেল। সে কাল প্রভুর পায়ে ধরে কাঁদছিল। কি জন্য? ও মহাপাপ করিনি। কোন মহাপাপ থেকে তিনি নিজেকে স্খলন করবার চেষ্টা করছিল? বেবি আজ আবার একটা নতুন খবর দিল। হিমাংশুবাবু ও তার স্ত্রীর মধ্যে নাকি ঝগড়া চলছে। ঝগড়া এত দূর গড়িয়েছে যে 3 দিন নাকি স্ত্রী খাবার দাবার খায়নি। কি নিয়ে এত ঝগড়া? হরিনাথ মাস্টারকে এই কলহ রহস্য আড়ালে কোনোভাবে লুকিয়ে রয়েছে? তুমি ছবি আঁকতে জানো? বেবি প্রশ্ন ছুটে এলো আমার দিকে। অন্যমনস্কভাবেই বললাম, জানি। ঝামু চুল উড়িয়ে বেবি ছুটে গেল। কোথায় গেল ভাবছি, এমন সময় দেখি একটা খাতা পেন্সিল নিয়ে চলে এসেছে। খাতা ও পেন্সিল আমার হাতে দিয়ে বলল, একটা ছবি এঁকে দাও তো, খুব ভালো ছবি। খাতাটি বেবির অঙ্কের খাতা। তার প্রথম পাতায় পাকা হাতে লেখা আছে, শ্রীমতী বেবি রানী দেবী। জিজ্ঞাসা করলাম, এ কি তোমার মাস্টারমশাইয়ের হাতের লেখা? হ্যাঁ। খাতার পাতায় উল্টিয়ে উল্টিয়ে দেখতে লাগলাম এবং আশ্চর্য হয়ে গেলাম। বেশিরভাগই উচ্চ গণিতের অঙ্ক। বেবির হাতে লেখা যোগ বিয়োগ খুবই অল্প আছে। আবার জিজ্ঞাসা করলাম, এসব অঙ্ক কে করেছে? মাস্টারমশাই, তিনি খালি আমার খাতায় অঙ্ক করতেন। দেখলাম মিথ্যা নয়। খাতার অধিকাংশ পাতায় মাস্টারের কঠিন দীর্ঘ অঙ্কের অক্ষরে পূর্ণ হয়ে গেছে। কি ব্যাপার কিছুই বুঝতে পারলাম না। একটি ছোট মেয়েকে গণিতের গোড়ার কথা শেখাতে গিয়ে কলেজে শিখিতব্য উচ্চ গণিতের অঙ্ক। অবতারণার সার্থকতা কি? খাতার পাতাগুলো উল্টিয়ে উল্টিয়ে দেখতে দেখতে এক স্থানে গিয়ে চোখটা পড়ল। একটা পাতার আধখানা কাগজকে ছিঁড়ে নিয়েছে। একটু অভিনিবেশ সহকারে লক্ষ্য করতে মনে হলো যেন পেন্সিল দিয়ে খাতার উপর কিছু লিখে পরে কাগজটা ছিঁড়ে নেওয়া হয়েছে, কারণ খাতার পরের পৃষ্ঠায় পেন্সিলের চাপা একটা দাগ অস্পষ্টভাবে ফুটে উঠেছে।
আলোর সামনে ধরে নখো চিহ্নের মতো দাগগুলি পড়বার চেষ্টা করলাম, কিন্তু পড়তে পারলাম না। বেবি তখন বলল, ও কি করছো গো, ছবি এঁকে দাও গো, না দেখাও না একটা কি ছবি আঁকলে। ছোটবেলায় তখন স্কুলে পড়তাম, তখন এই ধরনের বর্ণহীন চিহ্ন কাগজের উপর ফুটে তুলবার কৌশল শিখেছিলাম। এখন আর সেটা মনে পড়ে গেল। একটা ম্যাজিক দেখবে? হ্যাঁ হ্যাঁ দেখবো। তখন খাতা থেকে এক টুকরো কাগজ ছিঁড়ে নিয়ে তার ওপর পেন্সিলের শীষ ঘষতে লাগলাম। কাগজটা যখন কালো হয়ে গেল তখন তা সন্তর্পণে সে অদৃশ্য লেখার ওপর বোলাতে লাগলাম। ফটোগ্রাফের নেগেটিভ যেমন রাসায়নিক জলে ধুয়ে ফেললে তার ভিতর থেকে ছবিটা সুন্দরভাবে ফুটে ওঠে, আমার মৃদু ঘর্ষণের ফলেও তেমনি কাগজের ওপরে ধীরে ধীরে অক্ষরগুলো ফুটে উঠতে লাগলো। সবগুলি অক্ষর ফুটিল না, কেবল পেন্সিলের চাপে যে অক্ষরগুলি কাগজের উপর গভীরভাবে দাগ কেটেছিল সেগুলি স্পষ্ট হলো। ওং রিং রিং, রাত্রি 11.5 অম পড়বে। অসম্পূর্ণ দুর্বোধ্য অক্ষরগুলোর অর্থ বুঝতে চেষ্টা করলাম, কিন্তু বিশেষ কিছু বুঝতেও পারলাম না। মন্ত্রটা হয়তো কোনো ঠাকুরের, কিন্তু সে যাই হোক, হাতের লেখা যে হরিনাথ মাস্টারের তাতে কোনো সন্দেহ রইল না। প্রথম পৃষ্ঠা লেখার সাথে মিলিয়ে দেখলাম, অক্ষরের ছাঁদ কিন্তু একই প্রকারের। বেবি ম্যাজিক দেখে বিশেষ পরিতৃপ্ত হয়নি, সে ছবি আঁকবার জন্য পিড়াপিড়ি করতে লাগলো। তখন তার খাতায় কুকুর, বাঘ, রাক্ষস প্রভৃতি বিবিধ জন্তু চিত্তাকর্ষক ছবি এঁকে তাকে খুশি করলাম। মন্ত্ররেখা কাগজটা আমি ছিঁড়ে নিয়ে নিজের কাছে রেখে দিলাম। বেলা 3:30টার সময় হিমাংশুবাবু ফিরে আসলেন। মোটর তেমনি নিঃশব্দে প্রবেশ করে বাড়ির পিছন দিকের গ্যারেজে চলে গেল। হিমাংশুবাবুর গলার আওয়াজ শুনতে পেলাম। তিনি ভুবন বেয়ারাকে ডেকে চায়ের বন্দোবস্ত করার হুকুম দিলেন। ব্যোমকেশ যখন ফিরল তখন সন্ধ্যা হয়। কুমার গাড়ি থেকে নামলেন না। ব্যোমকেশকে নামিয়ে দিয়ে শরীরটা তেমন ভালো ঠেকছে না এরকম একটা কথা বলে চলে গেলেন। তখন ব্যোমকেশের অনারে আর একবার চা আসলো। চা পান করতে করতে কথাবার্তা শুরু হয়ে এলো। দেওয়ানজিও এসে বসলেন। ব্যোমকেশকে জিজ্ঞাসা করলেন, কি হলো? ব্যোমকেশ চুমুক দিয়ে বলল, বিশেষ কিছু হলো না। পুলিশের ধারণা হরিনাথ মাস্টারকে প্রজারা কেউ নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। আপনার তা মনে হয় না? না, আমার ধারণা অন্যরকম। আপনার ধারণা হরিনাথ বেঁচে নেই? ব্যোমকেশ একটু বিস্মিতভাবে বলল, আপনি কি করে বুঝলেন? ও, অজিত বলেছে? হ্যাঁ, আমার তাই ধারণা বটে, তবে আমি ভুলও করে থাকতে পারি। কিছুক্ষণ আর কোনো কথা হলো না। আমি অত্যন্ত অস্বস্তি অনুভব করতে লাগলাম। ব্যোমকেশের মুখ দেখে এমন কিছু বোধ হলো না যে সে আমার ওপর চটেছে, কিন্তু মুখ দেখে সকল সময় তার মনের ভাব বোঝা বিরাট মুশকিল। কে জানে, হয়তো কথাটা এদের কাছে প্রকাশ করে অন্যায় করেছি। ব্যোমকেশ নির্জনে পেলে আমার মুন্ডটা না চিবিয়ে খাবে। কালীগত্তি হঠাৎ বললেন, আমার বোধ হয় আপনি ভুলই করছেন ব্যোমকেশবাবু, হরিনাথ সম্ভবত মরেনি। ব্যোমকেশ কিছুক্ষণ কালীগতির দিকে চেয়ে থেকে বললেন, আপনি নতুন কিছু কি জানতে পেরেছেন? কালীগতি ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলল, না, তাকে ঠিক জানা বলা চলে না, তবে আমার দৃঢ় বিশ্বাস সে ওই বনের মধ্যে লুকিয়ে আছে। বনের মধ্যে? এই দারুণ শীতে? হ্যাঁ, বনের মধ্যে কাপালিকের ঘর বলে একটা কুঁড়ে ঘর আছে। রাত্রে বাঘ ভাল্লুকের ভয়ে সম্ভবত সেই ঘরটাতেই লুকিয়ে থাকে। ব্যোমকেশ বলল, স্পষ্ট কোনো প্রমাণ পেয়েছেন কি? না, তবে আমার স্থির বিশ্বাস সে ওইখানেই আছে। ব্যোমকেশ আর এই বিষয়ে কিছু বলল না। রাত্রে শুতে যাবার সময় ব্যোমকেশ বলল, চোরাবালির কথাটাও চারিদিকে রাষ্ট্র করে দিয়েছ তো? না না, আমি শুধু কথায় কথায় বলেছিলাম, ওটা আর কিছু না। বুঝেছি। এই সমস্ত কথা বলে সে চেয়ারে বসে হাসতে লাগলো। আমি বললাম, তুমি তো ও কথা বলতে বারণ করনি বাপু। তোমার মনের ভাব দেখছি রবিবাবুর গানের নায়কের মতো। যদি বারণ করো তবে গাহিব না, এবং বারণ না করলে তারস্বরে গাহিব। যা হোক, আজ দুপুরবেলায় কি করলে বলো? দেখলাম ব্যোমকেশ সত্যই চটে নেই। বোধহয় ভিতরে ভিতরে তার ইচ্ছা ছিল যে ও কথাটা আমি যেন প্রকাশ করে ফেলি। অন্তত তাহার কাজে যে কোনো ব্যাঘাত হয়নি তা নিঃসন্দেহে বলা যায়। আমি তখন দ্বীপ্রহরে যা যা জানতে পেরেছি সব বললাম।
মন্ত্র লেখা কাগজটাও দেখালাম। কাগজটা ব্যোমকেশ মন দিয়ে দেখলো, কিন্তু বিশেষ উৎসাহ প্রকাশ করলো না। বলল, নতুন কিছুই নয়, এসব আমার জানা কথা। এই লেখার দ্বিতীয় লাইন সম্পূর্ণ করলে হবে, রাত্রি 11:45 গতে অমাবস্যা পড়বে, অর্থাৎ হরিনাথও পাঁজি দেখেছিল। হিমাংশুবাবুর বাইরে বেরিয়ে যাওয়ার কথা শুনে ব্যোমকেশ মুচকি হাসলো, কোনো মন্তব্য করলো না। আমি তখন বললাম, দেখো ব্যোমকেশ, আমার মনে হয় হিমাংশুবাবু আমাদের কাছে কিছু লুকাবার চেষ্টা করছেন। তুমি লক্ষ্য করেছো কি না জানি না, কিন্তু আমাদের অতিথি রূপে পেয়ে তিনি খুব একটা খুশি হননি। ব্যোমকেশ মৃদুভাবে আমার পিঠ চাপড়াইয়া বলল, ঠিক ধরেছ, হিমাংশুবাবু যে কত উঁচু মেজাজের লোক তা ওকে দেখে ধারণাও করা যায় না। সত্যি অজিত, ওর মতন সহৃদয়ী প্রকৃত ভদ্রলোক খুব কম দেখা যায়। যেমন করে হোক এ ব্যাপারে একটা রফা করতেই হবে। আমাকে বিস্ময় প্রকাশের অবকাশ না দিয়ে ব্যোমকেশ আবার বলল, অনাদি সরকারের রাধা নামে একটি বিধবা মেয়ে আছে, শুনেছ বোধ হয়? তাকে আজ দেখলাম। আমি বোকার মতো তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। সে বলে চলল, 17-18 বছরের মেয়েটি দেখতে মন্দ নয়, কিন্তু দুর্ভাগ্যের পীড়নে আর লজ্জায় একেবারে নুয়ে পড়েছে। দেখো অজিত, যৌবনের উন্মাদনার অপরাধকে আমরা বড় কঠিন শাস্তি দিই, বিশেষত অপরাধী যদি স্ত্রীলোক হয়। প্রলোভনের বিরাট শক্তিকে হিসাবের মধ্যে নিই না, যৌবনের স্বাভাবিক অপরিণামদর্শিতাকেও হিসাব থেকে বাদ দিই। ফলে যে বিচার করি সেটা সুবিচার নয়। আইনেই গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন বলে একটা সাফাই আছে, কিন্তু সমাজ হলো সাফাই মানে না। আগুনের মতো সে নির্মম, যে হাত দেবে তারই হাত পড়বে। আমি সমাজের দোষ দিচ্ছি না, সাধারণের কল্যাণে তাকে কঠিন হতেই হয়। কিন্তু যে লোক এই কঠিনতার ভিতর থেকে পাথর ফাটিয়ে করুণার উৎস খুলে দেয়, তাকে শ্রদ্ধা না করে থাকা যায় না। ব্যোমকেশকে কখনো সমাজতত্ত্ব সম্বন্ধে লেকচার দিতে শুনিনি। অনাদি সরকারের কন্যাকে দেখে তার ভাবের বন্যা উতলিয়ে উঠল কেন তা বুঝতে পারলাম না। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম তার দিকে। ব্যোমকেশ কিছুক্ষণ দেয়ালের দিকে তাকিয়ে থাকলো, তারপরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর একটা আশ্চর্য দেখছি, এসব ব্যাপারে মেয়েরাই মেয়েদের সবচেয়ে নিষ্ঠুর শাস্তি দেয়। কেন দেয় কে জানে। অনেকক্ষণ আর কথা হলো না। শেষে ব্যোমকেশ উঠে পায়ের মোজা টেনে খুলতে খুলতে বলল, রাত হলো, শোয়া যাক। এ ব্যাপারটা যে কিভাবে শেষ হবে কিছুই বুঝতে পারছি না। যা কিছু জেনেছি সবই তো জানা হয়ে গেছে, অথচ লোকটাকে ধরবার উপায় নেই। তারপর গলা নামিয়ে বললাম, ফাঁদ পাততে হবে। বুঝেছ অজিত, ফাঁদ পাততে হবে। আমি বললাম, যদি কিছু বলবে ঠিক করে থাকো তাহলে একটু স্পষ্ট করে বললেই ভালো হয় না? যা জেনে এসেছ তা তো আমি আদি অন্ত কিছুই বুঝতে পারছি না, খুলে বলো না। কিছুই বোঝনি? কিচ্ছু না। আশ্চর্য, আমার মনে যা একটু সংশয় ছিল তা আজ শহরে গিয়ে খুঁজে গেছে। সমস্ত ঘটনাটি বায়োস্কোপের ছবির মতো আমার চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। অধর দংশন করে জিজ্ঞাসা করলাম, শহরে সারাদিন কি করলে? ব্যোমকেশ জামার বোতাম খুলতে খুলতে বলল, মাত্র 2টি কাজ। স্টেশনে অনাদি সরকারের মেয়েকে দেখলাম, তাকে দেখবার জন্য সেখানে লুকিয়ে বসেছিলাম। তারপর রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলের সন্ধান করলাম। এইটা করতে এত দেরি হলো? হ্যাঁ, রেজিস্ট্রি অফিসে খবর সহজে পাওয়া যায় না, বুঝলে, অনেক তেল দিতে হয় পায়ে। তারপর ফিরে চলে এলাম বলে ব্যোমকেশ লেবের মধ্যে চলে গেল। বুঝলাম আর কিছু বলবে না। তখন আমিও রাগ করে শুয়ে পড়লাম, আর কোনো কথাই বললাম না। ধীরে ধীরে আমাদের চোখে ঘুম নেমে এলো। নিদ্রাদেবী ছায়ামঞ্জির মাথার মধ্যে রুমঝুম করে বাঁচতে আরম্ভ করেছে। এমন সময় দরজার কড়া খুটখুট করে নড়ে উঠল। তন্দ্রা ছুটে গেল। ব্যোমকেশের বোধ করি তখনও ঘুম আসেনি। সে বিছানায় উঠে বসে জিজ্ঞাসা করলো, কে? বাইরে থেকে মৃদুকণ্ঠে আওয়াজও আসলো, ব্যোমকেশবাবু, একবার দরজাটা খুলুন। ব্যোমকেশ উঠে গিয়ে দরজা খুলে দিল। সব বিষয়ে দেখলাম দেওয়ান কালীগতি একটি কালো রঙের কম্বল গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। কালীগতি বললেন, আমার সঙ্গে আসুন, একটা জিনিস দেখাতে চাই। অজিতবাবু জেগে আছেন নাকি? আপনিও আসুন। ব্যোমকেশ ওভারকোট গায়ে দিতে দিতে বলল, এত রাত্রে ব্যাপার কি? কালীগতি কোনো উত্তর দিল না। আমিও লেপটা ছেড়ে উঠে একটা ভালো শাল গায়ে জড়িয়ে নিয়ে চললাম। তারপর দুজনে কালীগতিকে অনুসরণ করতে শুরু করলাম। বাড়ি থেকে বেরিয়ে আমরা বাগানের ফটকের দিকে চললাম। অন্ধকার রাত,
বহু পূর্বে চন্দ্র অস্ত গেছে। ছুঁচের মতো তীক্ষ্ণ অথচ মন্থর একটা বাতাস যেন অলসভাবে এই বস্ত্রর ভেতর দিয়ে প্রবেশ করছে। আমি ভাবতে লাগলাম, বৃত্ত এহেন রাত্রে আমাদের কোথায় নিয়ে চললো, কত দূর যেতে হবে? ব্যোমকেশই বা এমন নির্বিচারে প্রশ্ন কিছু না করে যাচ্ছে কেন? কিন্তু ফটক পর্যন্ত পৌঁছবার আগে বুঝলাম আমাদের গন্তব্যস্থান বেশি দূর নয়। কালীগতির বাড়ির সদর দরজার একটি হ্যারিকেন লণ্ঠন ক্ষীণভাবে জ্বলছিল। সেটিকে তুলে নিয়ে তার বাতি উস্কে দিয়ে কালীগতি বাড়ির মধ্যে প্রবেশ করলেন আর বললেন, আসুন। কালীগতির বাড়িতে বোধহয় চাকর বাকর কেউ থাকে না, কারণ বাড়িতে প্রবেশ করে জনমানবের সারা শব্দ পেলাম না। লণ্ঠনের শিখা বাড়ির অংশমাত্র আলোকিত করল, তাতে নিকটস্থ দরজা জানলাও ঘরের অন্যান্য দু একটা আসবাব ছাড়া সেরকম কিছু আর চোখে পড়ল না। এক প্রস্তুত সিঁড়ি ভেঙে আমরা দোতলায় উঠলাম, তারপর আর এক প্রস্তুত সিঁড়ি। এই সিঁড়ির শেষ ধাপে উঠে কালীগতি লণ্ঠন কমিয়ে রেখে দিলেন। দেখলাম আলিশা ঘেরা খোলা ছাদে উপস্থিত হয়েছি। এদিকে আসুন বলে কালীগতি আমাদের আলিশার ধারে নিয়ে গেলেন। তারপর বাইরের দিকে হাতটা বের করে বললেন, কিছু দেখতে পাচ্ছেন? উচ্চস্থান থেকে অনেক দূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছিল বটে, কিন্তু গাঢ় অন্ধকার দৃষ্টির পথরোধ করে দিয়েছিল। তাই চারিদিকে অভেদ্য তমিশ্রা ছাড়া আর কিছুই দেখা গেল না। কেবল কালীগতির আঙুল নির্দেশ অনুসরণ করে দেখলাম বহুদূরে একটিমাত্র আলোকের বিন্দু চক্রবালশায়ী মঙ্গল গ্রহের মতো আরক্তিমভাবে জ্বলছে। হ্যাঁ, একটা আলো জ্বলছে, কিংবা আগুনও হতে পারে। কোথায় জ্বলছে? ব্যোমকেশ বলল। কালীগতি বললেন, জঙ্গলের ধারে যে কুড়ে ঘরটা আছে তারই মধ্যে। ও, যাতে সে কাপালিক মহাপ্রভু ছিলেন, তা তিনি কি আবার ফিরে এলেন নাকি? ব্যোমকেশের ব্যঙ্গ হাসি শোনা গেল। না, আমার বিশ্বাস এ হরিনাথ মাস্টার। ও, ব্যোমকেশ যেন চমকিয়ে উঠল। আজ সন্ধেবেলা আপনি বলছিলেন বটে, কিন্তু আলো জ্বেলে সে কি করছে? বোধহয় শীত সহ্য করতে না পেরে আগুন জ্বেলেছে। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে ভাবল, শেষে মৃদুস্বরে বলল, হতেও পারে। যদি সে বেঁচে থাকে, কোনোটাই অসম্ভব নয়। কালীগতি বললেন, ব্যোমকেশ বাবু, সে বেঁচে আছে, ওই আগুনই তার প্রমাণ। মনুষ্য সমাজ থেকে যে লুকিয়ে বেড়াচ্ছে, সে ছাড়া এই রাত্রেবেলাতে কেউ আগুন জ্বালবে না, বুঝলেন? তা বটে। ব্যোমকেশ আবার কিছুক্ষণ চিন্তামগ্ন হয়ে বলল, তারপর হরিনাথ মাস্টার হোক বা না হোক, লোকটাকে জানা দরকার অজিত। এই বলে বলল, চলো এখন ওখানে যেতে হবে। তুমি রাজি আছো যেতে? আমি শিউরে উঠলাম, এখন? কিন্তু কালীগতি বললেন, সব দিক বিবেচনা করে দেখুন। এখন গেলে যদি তাকে ধরতে পারেন, তাহলে এখনই যাওয়া উচিত। কিন্তু এই অন্ধকারে কোনো রকম শব্দ না করে কুড়ে ঘরের কাছে এগোতে পারবেন তো? আলো নিয়ে যাওয়া চলবে না, কারণ আলো দেখলেই সে পালাবে, আর অন্ধকারে বন বাদার ভেঙে যেতে গেলেই শব্দ হবে। কি করবেন ভালো করে ভেবে দেখুন। তিনজনে মিলে পরামর্শ করলাম। সব দিক ভেবে শেষে স্থির করলাম যে আজ রাত্রে যাওয়া যাবে না, কারণ আসামি যদি একবার টের পায়, তাহলে আর ও ঘরে আসবে না। ব্যোমকেশ বলল, দেওয়ানজির পরামর্শই ঠিক, আজ যাওয়া সমীচীন নয়। আমার মাথায় একটা মতলব এসেছে। আসামি যদি ভোরকে না যায়, তাহলে কালও নিশ্চয় আসবে। কাল আমি আর অজিত আগে থেকেই গিয়ে ওই ঘরে লুকিয়ে থাকবো, বুঝছেন? তারপর সে যেমনিই আসবে। কালীগতি বললেন, এ প্রস্তাব মন্দ নয়। অবশ্য এর চেয়েও ভালো মতলব যদি কিছু থাকে, তাও ভেবে দেখা যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। ছাদ থেকে নেমে আমরা নিজেদের ঘরে ফিরে আসলাম। দেওয়ানজি আমাদের দরজা পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে চলে গেলেন। যাবার সময় ব্যোমকেশের মুখের দিকে একবার তাকিয়ে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি কি তান্ত্রিক ধর্মে বিশ্বাস করেন না? না, ওসব বুজরুকি। আমি যত তান্ত্রিক দেখেছি, সব বেটা মাতাল আর লম্পট। কালীগতির চোখের দৃষ্টি ক্ষণকালের জন্য কেমন যেন ঘোলাটে হয়ে গেল। তিনি মুখে একটু ক্ষীণ হাসি টেনে নিয়ে বললেন, আচ্ছা, আজ তবে শুয়ে পড়ুন। ভালো কথা, হিমাংশু বাবাজিকে আপাতত এসব কথা না বললেই ভালো বোধ হয়। ব্যোমকেশ ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ ঠিক আছে, তাকে এখন কিছু বলার দরকার নেই। কালীগতি সেখান থেকে চলে গেলেন। আমরা আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে ব্যোমকেশ বলল, ব্রাহ্মণ আমার উপর মনে মনে ভয়ঙ্কর চটেছেন। আমি বললাম, হ্যাঁ, যাবার সময় তোমার দিকে যেরকমভাবে তাকালেন, তাতে আমারও তাই মনে হলো। তান্ত্রিকদের সম্বন্ধে ওসব কথা বলবার কি দরকার ছিল? উনি নিজে তান্ত্রিক, কাজেই ওর আঁতে ঘা লেগেছে। ব্যোমকেশ বলল, আমিও কাই মনোবাক্যে তাই আশা করছি। তার কথা ঠিক বুঝতে পারলাম না।
কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কথা বলা তার অভ্যাস নয়, অথচ এক্ষেত্রে সে জেনে বুঝে এরকম আঘাত দিয়ে কথা বলল কেন? তার মানে ব্রাহ্মণকে মিছিমিছি চটিয়ে কোনো লাভ হলো নাকি? এই প্রশ্নটা আমি ওকে করলাম। সেটা কাল বুঝতে পারবে, এখন ঘুমিয়ে পড়ো বলে সে পাশ ফিরে শুয়ে পড়ল। পরদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যোমকেশ অলসভাবেই কাটিয়ে দিল। হিমাংশুবাবুকে আজ বেশ প্রফুল্ল দেখলাম। নানা কথাবার্তায়, হাসি তামাশায়, শিকারের গল্পে আমাদের চিত্তবিনোদন করতে লাগলেন। আমরা যে একটা গুরুতর রহস্যের মর্মোদ্ঘাটন করার জন্য তার অতিথি হয়ে এসেছি এখানে, তা যেন তিনি ভুলেই গেলেন। একবারও সে প্রসঙ্গের কথা টানলেনই না। বিকালে চা পান শেষ করে ব্যোমকেশ কালীগতিকে একান্তে নিয়ে গিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করল, কালকের প্ল্যানই ঠিক আছে তো? কালীগতি চিন্তান্বিতভাবে কিছুক্ষণ ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, আপনি কি বিবেচনা করলেন? ব্যোমকেশ বলল, আমার বিবেচনায় যাওয়াই ঠিক। এর একটা নিষ্পত্তি হওয়া দরকার। আজ রাত 10টা নাগাদ চন্দ্র অস্ত যাবে, তার আগে আমি আর অজিত গিয়ে ওই ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকব। যদি কেউ আসে তাকে ধরব। কালীগতি বললেন, যদি না আসে তাহলে বুঝবো আমার আগেকার অনুমানই ঠিক, হরিনাথ মাস্টার বেঁচে নেই। আবার কিছুক্ষণ চিন্তা করে কালীগতি বললেন, বেশ, কিন্তু ঘরটা এখন কি একবার দেখে এলে ভালো হতো। চলুন আপনাকে নিয়ে যাই। ব্যোমকেশও বলল, চলুন। ঘরটা বেলাবেলি দেখে না রাখলে আবার রাত্রে সেখানে যেতে অসুবিধা হবে। ঘরটা যে আমরা আগে দেখেছি তা কিন্তু ব্যোমকেশ প্রকাশ করল না। যথাসময় 3 জন বনের ধারে কুটিরে গিয়ে উপস্থিত হলাম। কালীগতি আমাদের কুটিরের ভিতরে নিয়ে গেলেন। দেখলাম মেঝের ওপর এক স্তূপ ছাই পড়ে আছে, তাছাড়া ঘরের আর কোনো পরিবর্তন কিন্তু হয়নি। কালীগতি পিছনের কপাট খুলে বালির দিকে নিয়ে গেলেন। বালির ওপর সন্ধ্যার মলিনতা নেমে এসেছে। ব্যোমকেশ দেখে বলল, বাহ, এদিকটা তো বেশ যেন পাঁচিল দিয়ে ঘেরা। আমি দেখা দেখি বললাম, চমৎকার। কালীগতি বললেন, আপনারা আজ রাতে এই ঘরে থাকবেন বটে, কিন্তু আমার একটু দুর্ভাবনা হচ্ছে। শুনতে পাচ্ছি একটা বাঘ নাকি সম্প্রতি জঙ্গলে এসেছে। আমি বললাম, তাতে কি, আমরা বন্দুক নিয়ে আসব। কালীগতি মৃদু হেসে মাথা নাড়লেন। বাঘ যদি আসে, অন্ধকারে বন্দুক কোনো কাজেই লাগবে না। যা হোক, আশা করি বাঘের গুজবটা মিথ্যে। বন্দুক আনবার দরকার হবে না, তবে সাবধানের মার নেই, আপনাদের সতর্ক করে দিই। যদি রাতে বাঘের ডাক শুনতে পান, ঘরের মধ্যে থাকবেন না, এই দিকে বেরিয়ে এসে আগুন লাগিয়ে দেবেন। তারপর ওই বালির উপরে গিয়ে দাঁড়াবেন। যদি বা বাঘ ঘরে ঢোকে, বালির ওপর যেতে পারবে না। ব্যোমকেশ খুশি হয়ে বলল, সেই ভালো, বন্দুকের হাঙ্গামার দরকার নেই। অজিত আবার নতুন বন্দুক চালাতে শিখেছে, হয়তো বিনা কারণেই আওয়াজ করে বসবে, ফলে শিকার আর এদিকে ঘেঁষবে না। তারপর বাড়ি ফিরে আসলাম। মনটা কুহেলিকায় আচ্ছন্ন হয়ে গেল। সন্ধ্যার পর হিমাংশুবাবুর অস্ত্রাগারে বসে গল্পগুজব চলল। একসময় ব্যোমকেশ হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা হিমাংশুবাবু, মনে করুন কেউ যদি একটা নিরীহ নির্ভরশীল লোককে জেনে শুনে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিশ্চিত মৃত্যুর মুখে পাঠিয়ে দেয়, তার শাস্তি কি? হিমাংশুবাবু হেসে বললেন, মৃত্যু। এ টুথ ফর এ টুথ, অ্যান আই ফর অ্যান আই। ব্যোমকেশ আমার দিকে ফিরল। অজিত, তুমি কি বলো? আমিও তাই বলি। ব্যোমকেশ অনেকক্ষণ ওপর দিকে মুখ করে বসে রাখল। তারপর উঠে গিয়ে দরজার বাইরে উকিঝুঁকি মেরে দরজা ভেজিয়ে দিয়ে আবার ফিরে আসলো। মৃদুস্বরে বলল, হিমাংশুবাবু, আজ রাত্রে আমরা দুজনে গিয়ে কাপালিকের ওই কুড়েই লুকাবো। সে কি, কেন? ব্যোমকেশ সংক্ষেপে কারণ ব্যক্ত করে বলল, কিন্তু আমাদের একলা যেতে সাহস হয় না, আপনাকেও যেতে হবে। হিমাংশুবাবু উৎসাহের সাথে বললেন, বেশ বেশ, নিশ্চয়ই যাব। ব্যোমকেশ বলল, কিন্তু আপনি যাচ্ছেন এ কথা যেন আকারে ইঙ্গিতেও কেউ জানতে না পারে, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে। শুনুন, আমরা আন্দাজ 9:30টার সময় বাড়ি থেকে বেরোবো। আপনি তার আধ ঘন্টা পরে বেরোবেন, কেউ যেন জানতে না পারে। এমনকি আমাদের যাবার কথা আপনি জানেন সেই ইঙ্গিতও দেবেন না। বেশ, আর আপনার সবচেয়ে ভালো রাইফেলটা সঙ্গে নেবেন, আমরা শুধু হাতেই যাব। রাত্রি 9টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আমরা নিজেদের ঘরের মধ্যে চলে গেলাম। সাজগোজ করে বের হতে ঠিক 9:30 বাজলো। বাগান পার হয়ে মাঠে পদার্পণ করছি, এমন সময় চাপা কণ্ঠে কে ডাকলো, ব্যোমকেশবাবু। পাশে তাকিয়ে দেখলাম একটা গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে কালীগতি। তিনি বোধহয় এতক্ষণ আমাদের জন্যই অপেক্ষা করছিলেন।
কাছে এসে বললেন, যাচ্ছেন? বন্দুক নেননি দেখছি। বেশ, মনে রাখবেন, যদি বাঘের ডাক শুনতে পান বালির ওপর গিয়ে দাঁড়াবেন। হ্যাঁ, মনে আছে। চন্দ্র অস্ত যেতে আর বিলম্ব নাই। এখনই বনের আড়ালে ঢাকা পড়বে। কালীগদির মৃত্যু কথিত দুর্গা দুর্গা শুনে আমরা চলতে শুরু করলাম। কুটিরে পৌঁছে ব্যোমকেশ পকেট থেকে টর্চ বার করলো। নিমেষের জন্য একবার জেলে ঘরের চারদিকটা দেখে নিল। তারপর নিচে মাটির ওপর বসে পড়ল আর বলল আমাকে, বসো। আমি বসে জিজ্ঞাসা করলাম, সিগারেট ধরাতে পারি? পারো, তবে দেশলাইয়ের আলো হাত দিয়ে আড়াল করে রেখো। দুজনে উক্ত রূপে দেশলাই জেলে সিগারেট ধরিয়ে নীরবে টানতে লাগলাম। আধ ঘন্টা পরে বাইরে একটু শব্দ হলো। ব্যোমকেশ ডাকলো, হিমাংশুবাবু আসুন। হিমাংশুবাবু রাইফেল নিয়ে চলে এলেন এবং বসে পড়লেন। তখন তিনজন এসে কুড়ে ঘরের মেঝেয় বসে দীর্ঘ প্রতীক্ষা করতে শুরু করলাম। মাঝে মাঝে মৃদুস্বরে দু একটা কথা হতে লাগলো। হিমাংশুবাবুর কবজিতে বাঁধা ঘড়ির রেডিয়াম দুটি সময়ের নিঃশব্দ সঞ্চার জ্ঞাপন করছে। 12টা বেজে 25 মিনিটের সময় একটা বিকট গম্ভীর শব্দ শুনে তিনজনেই লাফিয়ে উঠলাম। বন্য বাঘের ক্ষুধার্ত ডাক আগে কখনো শুনিনি। বুকের ভিতরটা পর্যন্ত কেঁপে উঠল। হিমাংশুবাবু চাপা গলায় বললেন, বাঘ! তার রাইফেলে খুট করিয়া শব্দ হইল। বুঝলাম তিনি রাইফেলে টোটা ভরলেন। বাঘের ডাকটা বনের দিক থেকে আসছিল। হিমাংশুবাবু পা টিপে টিপে খোলা দরজার পাশে গিয়ে দাঁড়ালেন। তার গাঢ়তর দেহরেখা অন্ধকারের ভিতর অস্পষ্টভাবে উপলব্ধি হলো। আমরা নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইলাম। হিমাংশুবাবু ফিসফিস করে বললেন, কিচ্ছু দেখতে পাচ্ছি না। শব্দভেদী। ব্যোমকেশের স্বর যেন বাতাসে মিলিয়ে গেল। হিমাংশুবাবু শুনতে পারলেন না কিনা জানি না, তিনি কুটিরের বাইরে 2 পদ অগ্রসর হয়ে বন্দুক তুললেন। এই সময় আবার সেই দীর্ঘ হিংস্র আওয়াজ যেন মাটি পর্যন্ত কাঁপিয়ে দিল। এবার শব্দ আরও কাছে এসেছে, বোধহয় 50 গজের মধ্যে। শব্দের প্রতিধ্বনি মিলিয়ে যেতে না যেতে হিমাংশুবাবু বন্দুকের নল থেকে একটা আগুনের রেখা বের করলো। শব্দ হলো করাত। সঙ্গে সঙ্গে দূরে একটা গুরুভার পতনের শব্দ। হিমাংশুবাবু বলে উঠলেন, পড়েছে। ব্যোমকেশবাবু টর্চ বার করুন। টর্চ ব্যোমকেশের হাতেই ছিল। সে বোতাম টিপে আলো জ্বালালো। ঘর থেকে বেরিয়ে আগে যেতে যেতে বলল, আসুন। আমরা তার পিছনে পিছনে চললাম। হিমাংশুবাবু বললেন, বেশি কাছে যাবেন না, যদি শুধু জখম হয়ে থাকে। কিন্তু বাঘ কোথায়? বনের ঠিক কিনারায় একটা কালো কম্বল ঢাকা কি যেন পড়ে রয়েছে। নিকটে গিয়ে টর্চের পরিপূর্ণ আলো তার উপরে ফেলতে হিমাংশুবাবু চিৎকার করে উঠলেন, এ কি? এ যে দেওয়ানজি! দেওয়ান কালীগতি কাত হয়ে ঘাসের ওপর পড়ে আছেন। তার রক্তাক্ত নগ্ন বক্ষ থেকে কম্বলটা সরিয়ে গিয়েছে। চক্ষু উন্মুক্ত, মুখের একটা পাশবিক বিকৃতি তার অন্তিমকালের মনোভাব ব্যক্ত করেছে। ব্যোমকেশ ঝুঁকে তার বুকের ওপর হাত রাখলো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, গতাসু, যদি প্রেতলোক বলে কোনো রাজ্য থাকে তাহলে এতক্ষণে হরি মাস্টারের সঙ্গে দেওয়ানজির মুলাকাত হয়েছে। তার মুখে বা কণ্ঠস্বরে মর্মপীড়ার কোনো আভাসই পাওয়া গেল না। হিসেবে খাতা কয়েকটা হিমাংশুবাবুকে ঠেলে দিয়ে ব্যোমকেশ বলল, এগুলো ভালো করে পরীক্ষা করলেই বুঝতে পারবেন 1 লক্ষ টাকা দেনা কেন হয়েছে। আমরা তিনজনে বৈঠকখানার ফরাসের ওপর বসেছিলাম। কালীগতি মৃত্যুর পর 2 দিন পার হয়ে গেছে। তার লোহার সিন্দুক ভেঙে হিসাবের খাতা 4টি ও আরও অনেক দলিল ব্যোমকেশ বার করে নিয়েছিল। হিমাংশুবাবুর চোখ হতে বিভীষিকার ছায়া তখনও সম্পূর্ণ তিরোহিত হয়নি। তিনি করতলে চিবুক রেখে বসেছিলেন। ব্যোমকেশের কথায় মুখ তুলে বললেন, এখনও যেন আমি কিছু বুঝতে পারছি না, ভাবতে গেলেই সব গুলিয়ে যাচ্ছে। ব্যোমকেশ বলল, আপনার বর্তমান মানসিক অবস্থায় গুলিয়ে যাওয়া আশ্চর্য নয়। আমি টুকরো টুকরো প্রমাণ থেকে এই রহস্য কাহিনীর যে কাঠামো খাড়া করতে পেরেছি তা আপনাকে বলছি, শুনুন। কিন্তু তার আগে এই রেজিস্ট্রি দলিলগুলো নিন। কি এগুলো? বলে হিমাংশুবাবু দলিলগুলি হাতে নিলেন। ব্যোমকেশ বলল, আপনি যে মহাজনের কাছে তমসুক লিখে টাকা ধার নিয়েছিলেন, সেই মহাজন সেই সব তমসুক রেজিস্ট্রি করে কালীগতিকে বিক্রি করে। এগুলো হচ্ছে সেই সব তমসুক আর তার বিক্রি কওয়ালা। কালীগতি এসব তমসুক কিনেছিলেন? হ্যাঁ, আপনার টাকায় কিনেছিলেন, যাকে বলে মাছের তেলে মাছ ভাজা। হিমাংশুবাবু উদ্ভ্রান্তভাবে দেয়ালের পানে তাকিয়ে থাকলেন। ব্যোমকেশ বলল, ওগুলো এখন ছিঁড়ে ফেলতে পারেন, কারণ কালীগতি আর আপনার কাছ থেকে টাকা আদায় করতে তো আসবেন না। তিনি ঋণের দায়ে আপনার আস্ত জমিদারিটাই নিলাম করে নেবেন ভেবেছিলেন।
আরও বছর 2 এইভাবে চলতে পারলে তাই করতেন। কিন্তু মাঝ থেকে ওই ন্যালাখ্যাপা অঙ্ক পাগলা মাস্টারটা এসে সব ভণ্ডুল করে দিল। আমি বললাম, না না ব্যোমকেশ, গোড়া থেকে বলো। ব্যোমকেশ ধীরভাবে একটা সিগারেট ধরালো। ঠিক আছে, গোড়া থেকেই বলছি। হিমাংশুবাবুর বাবা মারা যাবার পর কালীগতি যখন দেখলেন যে নূতন জমিদার বিষয় পরিচালনায় উদাসীন, তখন তার ভালো সুবিধা হলো। হিসাবে খাতা তিনি লেখেন, তার মাথার ওপর পরীক্ষা করবার কেউ নেই, সুতরাং তিনি নির্ভয়ে কিছু কিছু টাকা তছরূপ করতে আরম্ভ করলেন। এইভাবে কিছুদিন চলল, কিন্তু নালপে সুখমস্তি ওই প্রবৃত্তিটা ক্রমশ বেড়েই চলে। এদিকে জমিদারির আয় ব্যয়ের একটা বাঁধা হিসেব আছে, বেশি গরমিল হলেই ধরা পড়বার সম্ভাবনা। তিনি তখন এক মস্ত চাল চাললেন, বড় বড় প্রজাদের সঙ্গে মকদ্দমা বাঁধিয়ে দিলেন। খরচ আর বাঁধাবাঁধির মধ্যে রইল না। আদালতে ন্যায্য এবং ন্যায় বহির্ভূত দুরকমই খরচ আছে, সুতরাং স্বচ্ছন্দে গোজামিল দেওয়া চলে। কালীগতির চুরির খুব সুবিধা হলো। প্রথমটা বোধহয় কালীগতি কেবল চুরি করবার মতলবেই ছিলেন, তার বেশি উচ্চাসা তার ছিল না। কিন্তু হঠাৎ একদিন এক তান্ত্রিক এসে হাজির হলো এবং আপনি প্রথমে তার বিষ নজরে পড়ে গেলেন। কালীগতি তার কাছ থেকে মন্ত্র নিলেন, সঙ্গে সঙ্গে আরও অনেক কুমন্ত্রণাও গ্রহণ করলেন। আমার বিশ্বাস এই কাপালিকে জমিদারি আত্মসাৎ করবার পরামর্শ কালীগতিকে দেয়, কারণ হিসেবের খাতা থেকে দেখতে পাচ্ছি সে আসবার পর থেকে চুরির মাত্রা বেড়ে গেছে। স্বাভাবিক লোভ ছাড়াও একটা ধর্মান্ধতার ভাব কালীগতির মধ্যে ছিল। ধর্মান্ধতা মানুষকে কত নৃশংস করে তুলতে পারে তার দৃষ্টান্ত আমাদের দেশে বিরল নয়। কালীগতি গুরুর প্ররোচনায় অন্নদাতা সর্বনাশ করতে উদ্যত হলেন। তিনি যে কৌশলটি বার করলেন সেটি যেমন সহজ তেমনি কার্যকর। প্রথমে আপনার টাকা চুরি করে তহবিল খালি করে দিলেন, পরে খরচের টাকা নেই ওই অজুহাতে মহাজনের কাছ থেকে টাকা ধার নেওয়ালেন এবং শেষে মহাজনের কাছ থেকে আপনারই টাকায় সে তুমসুক কিনে নিলেন। কালীগতি বিনা খরচে আপনার উত্তমর্ণ হয়ে দাঁড়ালেন। আপনি কিছুই জানতে পারলেন না। এইভাবে বেশ আনন্দে তার দিন কাটছিল। হঠাৎ একদিন কোথা থেকে হরিনাথ এসে হাজির হলো। আপনি তাকে বেবির মাস্টার হিসেবে রাখলেন। বড় ভালো মানুষ বেচারা। 2-4 দিনের মধ্যে কালীগতির ভক্ত হয়ে উঠল। কালীগতি তাকে তান্ত্রিক ধর্ম মাহাত্ম্য শেখাতে লাগলেন। কালীমূর্তির এক পটও হরিনাথ তার কাছ থেকে এনে নিজের ঘরের দেয়ালে ভক্তি ভরে টানিয়ে রাখলেন। কিন্তু শুধু ধর্মে তো আর পেট ভরে না, সে অঙ্ক পাগল। বেবিকে সে যোগ বিয়োগ শেখায় আর নিজের মনে বেবির খাতায় বড় বড় অঙ্ক কষে, কিন্তু তবুও নিজের কল্পিত অঙ্কে সে সুখ পায় না। একদিন আলমারি খুলে সে হিসেবে খাতাগুলো দেখতে পেলে। অঙ্কের গন্ধ পেলে সে আর স্থির থাকতে পারে না। মহা আনন্দে সে খাতাগুলো পরীক্ষা করতে আরম্ভ করে দিল। যতই হিসেবের মধ্যে ঢুকতে লাগলো ততই দেখলে হাজার হাজার টাকার গরমিল। হরিনাথ স্তম্ভিত হয়ে গেল। কিন্তু এই আবিষ্কারের কথা সে কাকে বলবে? আপনার সঙ্গে তার বড় একটা দেখা হয় না, উপরন্তু আপনার সঙ্গে উপযাচক হয়ে দেখা করতে সে সাহসও পায় না। এ অবস্থায় যা সবচেয়ে স্বাভাবিক সে তাই করল। কালীগতিকে গিয়ে হিসেবের গড়মিলের কথা বললে। কালীগতি দেখলেন মহা সর্বনাশ, তার এতদিনের ধারাবাহিক চুরি ধরা পড়ে যাবে। তিনি তখনকার মতো হরিনাথকে স্তোত্রবাক্যে বুঝিয়ে মনে মনে সংকল্প করলেন যে হরিনাথকে সরাতে হবে এই রাস্তা থেকে, এবং এই সঙ্গে ওই খাতাগুলো, নইলে তার দুষ্কৃতির প্রমাণ থেকে যাবে। এতদিন যে সেগুলো কোনো ছুতোয় নষ্ট করে ফেলেননি, এই অনুতাপ তাকে ভীষণ নিষ্ঠুর করে তুলল। এইখানে কাহিনীর সবচেয়ে ভয়াবহ আর রোমাঞ্চকর ঘটনার আবির্ভাব ঘটেছে। হরিনাথকে পৃথিবী থেকে সরাতে হবে, অথচ ছুরি ছোড়া চালানো বা বিষ প্রয়োগ চলবে না। তবে উপায়? যে চোরাবালি থেকে আপনার জমিদারির নামকরণ হয়েছে সেই চোরাবালির সন্ধান কালীগতি জানতেন। সম্ভবত তার গুরু কাপালিকের কাছ থেকেই জানতে পেরেছিলেন, কারণ চোরাবালিটা কাপালিকের কুঁড়ের ঠিক পিছনেই। আমরাও সেদিন সকালে পাখি মারতে গিয়ে অপ্রত্যাশিতভাবে সেই ভয়ঙ্কর চোরাবালির সন্ধান পেয়েছিলাম। কালীগতি মাস্টারকে সরাবার এক সম্পূর্ণ নতুন উপায় আবিষ্কার করলেন। চমৎকার উপায়। হরিনাথ মাস্টার মরবে, অথচ কেউ বুঝতে পারবে না যে সে মরেছে। তারপর সন্দেহে ছায়াপাত পর্যন্ত হবে না, বরঞ্চ খাতাগুলো অন্তর্ধানের বেশ একটা স্বাভাবিক কারণও পাওয়া যাবে। গত অমাবস্যার দিন তিনি হরিনাথকে বললেন, তুমি যদি মন্ত্রসিদ্ধ হতে চাও তো আজ রাত্রে ওই কুড়ে ঘরে গিয়ে মন্ত্র সাধনা করো। হরিনাথ রাজি হলো। সে বেবির খাতায় মন্ত্রটা লিখে কাগজটা ছিঁড়ে নিয়ে নিজের কাছে রাখলো।
রাত্রের সময় ঘুমালে হরিনাথ নিজের ঘর থেকে বের হলো। সে সাধনা করতে যাচ্ছে, তার জামা জুতো পরবার দরকার নেই, এমনকি সে চশমাটাও সঙ্গে নিল না, কারণ অমাবস্যার রাত্রে চশমা থাকা না থাকার সমান। কালীগতি তাকে কুটির পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন। আসবার সময় বলে এলেন, যদি বাঘের ডাক শুনতে পাও ভয় পেও না, পিছনের দরজা দিয়ে বালির ওপরে গিয়ে দাঁড়িয়েও, সেখানে বাঘ যেতে পারবে না। হরিনাথ জপে বসল। তারপর যথাসময়ে বাঘের ডাক শুনতে পেল। সে কি ভয়ঙ্কর ডাক, তা আমরাও সেদিন শুনেছি। হিমাংশুবাবুর মতো পাকা শিকারীও বুঝতে পারেননি যে নকল ডাক। কালীগতি জন্তু জানোয়ারের ডাক অদ্ভুতভাবে নকল করতে পারতেন। প্রথম দিন এখানে এসেই আমরা তার শিয়ালের ডাক শুনেছিলাম। বাঘের ডাক শুনে অভাগা হরিনাথ ছুটে গিয়ে বালির ওপর দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে চোরাবালির অতল গহ্বরে তলিয়ে গেল। একটা চিৎকার হয়তো সে করেছিল, কিন্তু তাও অর্ধপথে চাপা পড়ে গেল। তার ভয়ঙ্কর মৃত্যুর কথা ভাবলে গা শিউরে উঠবে। একটু চুপ করে ব্যোমকেশ আবার বলতে লাগলো। কালীগতি কার্য সুসম্পন্ন করে ফিরে এসে সেই রাত্রেই হরিনাথের ঘর থেকে খাতা সরিয়ে ফেললেন। তারপর দিন যখন হরিনাথকে পাওয়া গেল না, তখন রটিয়ে দিলেন যে সে খাতা চুরি করে পালিয়েছে। হরিনাথের অন্তর্ধানের কৈফিয়ত বেশ ভালোই হয়েছিল, কিন্তু তবুও কালীগতি সন্তুষ্ট হতে পারলেন না। কে জানে, যদি কেউ সন্দেহ করে যে হরিনাথ শুধু খাতা নিয়ে পালাবে কেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো গূঢ় তত্ত্ব আছে। তখন তিনি সিন্দুক থেকে 6,000 টাকাও সরিয়ে ফেললেন। এই সময় আপনার চাবি হারিয়েছিল, সুতরাং সন্দেহটা সহজে কালীগতির ঘাট থেকে নেমে গেল। সবাই ভাবলে হারানো চাবির সাহায্যে হরিনাথই টাকা চুরি করে পালিয়েছে। কালীগতির ডবল লাভ হলো, টাকাও পেলেন, আবার হরিনাথের অপরাধও বেশ বিশ্বাসযোগ্য হয়ে উঠল। তারপর আমি আর অজিত এলুম। এই সময়ে বাড়িতে আর একটা ব্যাপার ঘটল, যার সঙ্গে হরিনাথের অন্তর্ধানের কোনো সম্পর্কই নেই। ব্যাপারটা আমাদের সমাজের একটা চিরন্তন ট্র্যাজেডি, বিধবার পদস্খলন, নতুন কিছু নয়। অনাদি সরকারের বিধবা মেয়ে রাধা একটি মৃত সন্তান প্রসব করে। তারা অনেক যত্ন করে কথাটা লুকিয়ে রেখেছিল, কিন্তু শেষে আপনার স্ত্রী জানতে পারেন। তিনি তৎক্ষণাৎ আপনাকে এসে বলেন যে এসব অনাচার এ বাড়িতে চলবে না, ওদের আজই বিদায় করে দাও। কেমন ঠিক বলছি তো? শেষের দিকে হিমাংশুবাবু বিস্ফারিত চোখে ব্যোমকেশের দিকে তাকিয়েছিলেন। এখন একবার ঘাড় নেড়ে নীরবে জানালার দিকে তাকিয়ে থাকলেন। ব্যোমকেশ বলতে লাগলো, কিন্তু আপনার মনে দয়া হলো, আপনি ওই অভাগী মেয়েটাকে কলঙ্কের বোঝায় মাথা চাপিয়ে দিতে পারলেন না। এ নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল। যাই হোক, আপনি যখন বুঝলেন যে ওরা ভ্রূণ হত্যার অপরাধে অপরাধী নয়, তখন রাধাকে চুপি চুপি তার মাসির কাছে পাঠিয়ে দেবার ব্যবস্থা করলেন। পাছে আপনার আমলা বা চাকর বাকরদের মধ্যেও জানাজানি হয়, এই জন্যে নিজে গাড়ি চালিয়ে তাকে স্টেশনে পৌঁছে দিয়ে এলেন। অনাদি সরকারের ভাগ্য ভালো যে আপনার মতো মনিব পেয়েছে, অন্য কোনো মালিক এতটা করতো বলে আমার মনে হয় না। সে যাই হোক, এই ব্যাপারের সঙ্গে হরিনাথের অন্তর্ধানের ঘটনা জড়িয়ে গিয়ে সমস্তটা আমাদের কাছে অত্যন্ত জটিল হয়ে উঠেছিল। তারপর অতি কষ্টে জট ছাড়ালাম, রাধাকে দেখবার জন্য স্টেশনে গিয়ে লুকিয়ে বসেছিলাম। তার চেহারা দেখেই বুঝলাম এই ব্যাপারে সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই, তার ট্র্যাজেডি অন্যরকম। তখন আর সন্দেহ রইল না যে কালীগতি হরিনাথকে খুন করেছেন। লোকটি কত বড় নৃশংস আর বিবেকহীন তার জ্বলন্ত প্রমাণ পেলাম রেজিস্ট্রি অফিসে গিয়ে। কিন্তু তাকে ধরবার উপায় নেই। যে খাতাগুলো থেকে তার চুরি অপরাধ প্রমাণ হতে পারত, সেগুলো তিনি আগেই সরিয়ে দিয়েছেন, হয়তো পুড়িয়ে ফেলেছেন, নয়তো হরিনাথের সঙ্গে ওই চোরাবাড়িতেই ফেলে দিয়েছেন। কালীগতি প্রথমটা বেশ নিশ্চিন্তই ছিলেন, কিন্তু তখন অজিতের মুখে শুনলেন যে হরিনাথের মৃত্যুর কথা আমি বুঝতে পেরেছি, তখন তিনি ভয় পেয়ে গেলেন। প্রথমে তিনি আমাকে বোঝাবার চেষ্টা করলেন যে হরিনাথ মরেনি। প্রমাণস্বরূপ নিজেই কুঁড়ে ঘরে আগুন জ্বেলে রেখে এসে দুপুর রাতে আমাদেরকে দেখালেন। আমি তখন এমন ভাব দেখাতে লাগলাম যেন তার কথা সত্যি হলেও হতে পারে। আমরা ঠিক করলাম রাতে গিয়ে কুঁড়ে ঘরে পাহারা দেব। তিনিও রাজি হলেন বটে, কিন্তু কাউকে কথা বলতে বারণ করে দিলেন। আমাদের মারবার ফন্দি প্রথমে কালীগতি ছিল না। তার প্রথম চেষ্টা ছিল আমাদের বোঝানো যে হরিনাথ বেঁচে আছে, কিন্তু যখন দেখলেন যে আমরা হরিনাথের জন্য কুঁড়ে ঘরে গিয়ে বসে থাকতে চাই, তখন তার ভয় হলো যে এইবার তার সব কলাকৌশল ধরা পড়ে যাবে। কারণ হরিনাথ যে কুঁড়ে ঘরে আসতেই পারে না, একথা তার চেয়ে বেশি কে জানে। তখন তিনি আমাদের চোরাবালিতে পাঠাবার সংকল্প করলেন। আমিও এই সুযোগটাই খুঁজছিলাম। আমাদের খুন করবার ইচ্ছাটা যাতে তার পক্ষে সহজ হয়, সে চেষ্টা ত্রুটি করিনি। তান্ত্রিক এবং তন্ত্রধর্মকে গালাগালি দেবার আর কোনো উদ্দেশ্য ছিল না। পরদিন বিকেলে তিনি আমাদের নিয়ে কুঁড়ে ঘর দেখাতে গেলেন।
সেখানে গিয়ে কথার ছলে বললেন, রাত্রে যদি আমরা বাঘের ডাক শুনতে পাই তাহলে যেন ওই বালির উপরে গিয়ে দাঁড়ায়। এই হলো সেদিন সন্ধে পর্যন্ত যা ঘটেছিল তার বিবরণ। তারপর যা ঘটেছে তা তো সবই আপনি জানেন। ব্যোমকেশ চুপ করল, অনেকক্ষণ কথা বলল না কেউই। তারপর হিমাংশুবাবু বললেন, আমাকে সে রাত্রে রাইফেল নিয়ে যেতে কেন বলেছিলেন ব্যোমকেশবাবু? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। হিমাংশুবাবু আবার প্রশ্ন করলেন, আপনি যদি জানতেন আমি বাঘের ডাক শুনে শব্দভেদী গুলি ছুড়ব? মৃদু হেসে ব্যোমকেশ মাথা নেড়ে বলল, সে প্রশ্ন নিষ্প্রয়োজন। হিমাংশুবাবু, আপনি ক্ষুব্ধ হবেন না। মৃত্যুই ছিল কালীগতির একমাত্র শাস্তি। তিনি যে ফাঁসি কাঠে না ঝুলে বন্দুকের গুলিতে মরেছেন এটা তার ভাগ্য। আপনি নিমিত্ত মাত্র। মনে আছে সেদিন রাত্রে আপনিই বলেছিলেন, এ টুথ ফর এ টুথ, অ্যান আই ফর অ্যান আই। এই সময় বাইরে বারান্দার সামনে মোটর এসে থামল। পরক্ষণে ব্যস্ত সমস্তভাবে কুমার ত্রিদীপ প্রবেশ করলেন। তার হাতে একখানা খবরের কাগজ। তিনি বললেন, হিমাংশু, এসব কি কাণ্ড? দেওয়ান কালীগতি বন্দুকের গুলিতে মারা গেছেন বলে কাগজখানা বাড়িয়ে দিয়ে বলতে লাগলেন, আমি তো কিছুই জানতাম না। ইনফ্লুয়েঞ্জায় পড়েছিলাম, তাই কদিন আসতে পারিনি। আর কাগজে পড়ে দেখি এই ব্যাপার, ছুটতে ছুটতে এলাম। ব্যোমকেশবাবু, কি হয়েছে বলুন দেখি। ব্যোমকেশ উত্তর দেবার আগে কাগজখানা হাতে নিয়ে পড়তে শুরু করলো। তাতেই লেখা ছিল, চোরাবালি নামক উত্তরবঙ্গের প্রসিদ্ধ জমিদারি হতে একটি শোচনীয় মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছে। চোরাবালির জমিদার কয়েকজন বন্ধুর সাথে রাত্রিকালে নিকটবর্তী জঙ্গলে বাঘ শিকার করতে গিয়েছিলেন। বাঘের ডাক শুনতে পেয়ে জমিদার হিমাংশুবাবু বন্দুক ফায়ার করেন, কিন্তু মৃতদেহের নিকট গিয়ে দেখলেন সে বাঘের পরিবর্তে জমিদারি পুরাতন দেওয়ান কালীগতি ভট্টাচার্য গুলির আঘাতে মরে পড়ে আছে। বৃদ্ধ দেওয়ান এই গভীর রাত্রে জঙ্গলের মধ্যে কেন গিয়েছিলেন এর রহস্য কেউ ভেদ করতে পারছে না। জমিদার হিমাংশুবাবু দেওয়ানের মৃত্যুতে বড়ই মর্মাহত হয়েছেন। পুলিশ তদন্ত দ্বারা বুঝতে পারা গিয়েছে যে এই দুর্ঘটনার জন্য হিমাংশুবাবু কোনো অংশে দায়ী নয়। তিনি যথোচিত সাবধানতা অবলম্বন করে গুলিটা ছুঁড়েছিলেন। কাগজখানা রেখে দিয়ে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। আলস্য ভেঙে কুমার ত্রিদীপকে বলল, চলুন এবার আপনার রাজ্যে ফেরা যাক। এখানকার কাজ আমার শেষ হয়েছে। পথে যেতে যেতে কালীগতির শোচনীয় মৃত্যুর কাহিনী আপনাকে শোনাবো। কি বন্ধুরা, আজকের এই গল্পটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টক ঝাল মিষ্টি কাপল, এটা আমার নতুন একটি চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওখানকার অনেক ভিডিও আছে, দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই।